তো- তোমার এখানে বসুক, আমি একটা মিটিং আছি বাসায়, ভার্চুয়াল মিটিং আছে, এটা শুরু হয়েছে 10টা 11টার পরে শেষ হবে। আমি শেষ করে ফোন দিই, বা তুমি 11টা পর্যন্ত ওদেরকে আটকে রাখো, পরে ফোন দিই। So, all set. Let's roll. আসসালামু আলাইকুম, শুভ সকাল। শীতের এই সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আজকের এই ওয়েবিনারে। এবং বিষয়বস্তু আপনারা সকলেই জানেন যে জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায় আজকের আলোচনার বিষয়। বাংলাদেশে গুম শব্দটি বহুদিন ধরেই বেশ পরিচিত এবং একটি আতঙ্কের নাম, ইংরেজিতে যেটিকে আমরা এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলছি। এবং এটি খুব একটা নতুন বিষয় বাংলাদেশে, সেটি বলা যাবে না। স্বাধীনতার অব্যবহিত অর্থ থেকেই এই প্রবণতা বাংলাদেশে কম বেশি আছে। এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কথাও জানি। রাজনৈতিক সংস্কৃতিতে হিংসা এগুলো নিত্য ঘটনা, এবং এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করছি যে গুমের মতো নির্মম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে। এবং অভিযোগ এটি দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে যে রাষ্ট্রীয় মদদে গুম খুন মামলা ইত্যাদির মাধ্যমে দেশে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এবং আমি যেটি শুরুতেই বলছিলাম যে এটি নতুন কোনো ঘটনা নয়, এবং বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে এখন, ভয়ের সংস্কৃতি বা ভয়ের আবহ। যে কোনো মানুষ যে কোনো কিছু বলতে লিখতে আতঙ্কের মধ্যে থাকেন, অন্তত আমরা সেরকম অভিযোগই সবসময় শুনি। এবং বিশেষ করে গত এক দশকে এই মাত্রা ব্যাপক আকার ধারণ করেছে। দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যের ভিত্তিতে এই চিত্র ফুটে উঠেছে। এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার যে উদ্যোগ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর, এটি তার মধ্যে একটি অন্যতম বিষয়। এবং আমরা গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, উন্নয়ন এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবার চেষ্টা করছি সিজিএস এর পক্ষ থেকে। এবং এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানবাধিকার সংগঠনের রিপোর্ট, গণমাধ্যম এবং মাঠ পর্যায়ের মাধ্যমে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 71টি গুমের ঘটনার তথ্য পেয়েছে। এর মধ্যে অনেকে ফিরে এসছে, কাউকে পরবর্তীতে গ্রেফতার দেখানো হয়েছে, কয়েকজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে, এবং আবার অনেকেই এখনো নিখোঁজ। এবং আরো দেখা যায় যে রাজনীতিবিদদের বাইরেও নিখোঁজ যে সকল ব্যক্তিদের মধ্যে আমরা সমাজের বিভিন্ন অংশের মানুষকে দেখতে পাই। এদের মধ্যে বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, ব্যবসায়ী আছেন, এবং ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। এবং মানবাধিকার সংস্থার রিপোর্টে এ সকল ঘটনায় রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরাসরি সম্পৃক্ততার বিবরণ মিলেছে। এবং এই অভিযোগ দেশের ভেতর থেকে, দেশের বাইরে থেকে, এবং আমরা যদি সাম্প্রতিককালে মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং তার প্রাক্তন বর্তমান কর্মকর্তাদের উপরে স্যাংশনের দিকে তাকাই, তাহলে এটি মোটামুটি স্পষ্ট হয়। এবং নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের যে আকুতি, বিশেষ করে মায়ের ডাক সংগঠনের কথা আমরা স্মরণ করতে পারি। এবং বিভিন্ন ধরনের তৎপরতা সত্ত্বেও এ সকল নিখোঁজ ব্যক্তিদের খোঁজ অনেক ক্ষেত্রেই মিলছে না। রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসেবে এ দায় সরকারকে কম বেশি নিতে হয়, কেননা এগুলো দেখাশোনার দায়িত্ব তাদের কি, এবং মানুষের জান মালের নিরাপত্তা বিধানেরও দায়িত্ব সরকারের। আজকের এই যে ওয়েবিনার আমরা আয়োজন করছি, আরো একটি প্রেক্ষিত আছে, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে জাতিসংঘের গুম বিষয়ক যে ওয়ার্কিং কমিটি রয়েছে, তার 126তম বৈঠক শুরু হয়েছে গত 7 থেকে, এবং এই বৈঠক আগামীকাল 11 ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। এবং ভার্চুয়াল এই বৈঠকে দক্ষিণ কোরিয়ার বাইকের নেতৃত্বে 5 সদস্যের একটি কমিটি গুম হওয়া ব্যক্তিদের স্বজন, 24টি দেশের সরকারি প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং অন্য অংশীজনদের সঙ্গে গুমের অভিযোগ, প্রক্রিয়াগত বিষয় এবং গুমের ক্ষেত্রে সংশ্লিষ্ট চ্যালেঞ্জ নিয়ে তারা কথা বলবেন। এবং আমরা এও জানি যে গুম হওয়া ব্যক্তিদের সুরক্ষা বিষয়ক যে সনদ ঘোষণার 3 দশক পূর্তি উপলক্ষে নির্দিষ্ট দেশ সফর এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে 5 দিনের এই বৈঠকে আলোচনা হচ্ছে। জোরপূর্বক নিখোঁজ এবং রাষ্ট্রের দায় এই ওয়েবিনারে আজকে আমাদের সঙ্গে অত্যন্ত স্বনামধন্য, আমি বলবো যে
গ্রুপ অফ পিপল আমাদের সঙ্গে রয়েছেন ডিস্টিংগুইশড প্যানেলিস্ট, যাদের মধ্যে রয়েছেন সরকার দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং সংসদ সদস্য হারুনুর রশিদ। আমার মনে হয় আপনাদের প্রত্যেকের অডিওটা মিউট করে রাখলে ভালো হয়। আমাদের সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিক রয়েছেন বাংলাদেশের নাগরিক আন্দোলনের ডক্টর স্বাধীন মালিকের মতোই যুক্ত আরেকজন সামনের সারির মানুষ, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল অ্যাসোসিয়েশন বেলার নির্বাহী পরিচালক সৈয়দ রিজওয়ান হাসান। আমাদের সঙ্গে রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্য মহাসচিব মোহাম্মদ নূর খান, এবং আজকের এই ওয়েবিনারে সভাপতিত্ব করবেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএসি চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর হাবিবে মিলাতের আমাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি তার অপারগতা জানিয়েছেন, সেজন্য আমরা দুঃখিত। এবং আমি কিছু হাউসকিপিং অ্যানাউন্সমেন্ট, আমি আশা করবো যে আপনাদের প্রত্যেকের অডিওটা মিউট থাকবেন, যিনি বলবেন তিনি ছাড়া। ভিডিওটা চেষ্টা করবেন সবাই অন রাখতে। এবং আমরা এখন ফেসবুকে, ইউটিউবে লাইভ আছি, এবং যারা দেখছেন ফেসবুক ইউটিউবে এই অনুষ্ঠান তাদেরকেও স্বাগত আমরা জানাই। টুইটারও আমরা এই আলোচনার সমস্ত প্রসিডিংস টুইটারে আমরা টুইট করছি, আমাদের টিম টুইট করছে, এবং সেই সঙ্গে আমরা সাংবাদিক বন্ধু যারা বিভিন্ন গণমাধ্যমের সংবাদপত্র, অনলাইন পোর্টাল এবং টেলিভিশনের যুক্ত হয়েছেন এই আলোচনায় সংবাদ সংগ্রহের জন্য, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং চ্যাট বক্সে আপনাদের যে কোনো বক্তব্য আপনারা রাখতে পারেন। আমার সহকর্মী মাহতাবুদ্দিন চৌধুরী এবং সঞ্জয় দেবনাথ তারা আপনাদের সঙ্গে চ্যাট বক্সে কমিউনিকেশনটা রক্ষা করবেন। আমি আলোচনা শুরু করতে চাই। আলোচনা শুরুটা আমি আসলে সরকার দলীয় সংসদ সদস্য মিস্টার অসীম কুমার উকিলকে দিয়ে শুরু করতে চাই। মিস্টার উকিল, অভিযোগ দীর্ঘদিনের, স্বাধীনতার অব্যবহিত পর থেকে এই ঘটনা আছে, কিন্তু গত এক দশকের প্রবণতাটা যথেষ্ট পরিমাণে বেড়েছে। এই যে গুম বলি, বল প্রয়োগের মাধ্যমে নিখোঁজ বা জোরপূর্বক নিখোঁজের ঘটনা যাই বলি না করে, এবং এখানে রাষ্ট্র সরকারের একটা বড় দায় আছে, কিন্তু এ নিয়ে এক ধরনের ডিনায়ালের প্রবণতাও আমরা দেখি, অস্বীকারের একটা প্রবণতাও আছে। অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়, অধিকাংশ ক্ষেত্রে হয় না। সব মিলিয়ে আমি একটু সূচনায় আপনার বক্তব্য শুনতে চাই, এবং আমি আশা করি যে আপনি আপনার বক্তব্য, আমরা প্রত্যেকের কাছ থেকে 2 রাউন্ডে বক্তব্য শুনবো। প্রথম রাউন্ডের বক্তব্য 7-8 মিনিটের মধ্যে শেষ করলে আমি খুশি হব। মিস্টার অসীম কুমার উকিল। শুভ সকাল। আপনাকে ধন্যবাদ। এটি রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই আজকের এই আলোচনার বিষয়বস্তু। সেই আলোচনার বিষয়বস্তুটাকে আপনি তুলে এনেছেন, সেজন্য ধন্যবাদ। সহ আলোচকদের স্বাগত জানাচ্ছি। আপনার প্রস্তাবনায় অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে যেটা উল্লেখযোগ্য কি, সরকার দলীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল, সেই মানে এটা একটু বিশেষ ইঙ্গিত বহন করে, অর্থাৎ যে পরিচয়টুকু যথার্থ আছে, কিন্তু দায়িত্ব নিয়ে কথা বলা, আমি সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে চাই। পাশাপাশি এটুকু বলতে চাই যে এই যে বিষয়টা আমরা যারা আলোচনার টেবিলে আছি, সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব নেব, দায়িত্ব নিয়ে কথা বলবো, তাহলেই এগিয়ে যাওয়াটা খুব সহজ হবে আর কি। মানে এই আমরা 75-উত্তর বাংলাদেশের ছাত্র রাজনীতির হাতে করি নেওয়া মানুষ আগে, মানে এই আলোচনাটার শুরুতেই আমার মনে পড়ছে, আমরা যখন ছাত্রলীগের নেতৃত্ব দিই, তখন ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন মাহফুজ বাবু। তিনি অন্তর্ধান হয়ে গেছিলেন হঠাৎ করে একদিন, পরে গুম হয়ে গেছিল। সেই 77-78-এর কথা, যা আর এই মাহফুজ বাবুর খোঁজ যা আজও পাওয়া যায়নি। কথাটা উল্লেখ করে আসলে কাউকে উদ্দেশ্য করে, চিহ্নিত করে আটকে দেওয়ার জন্য নয়। আমি যেটা আপনারা বলছিলেন আর কি, যে এটা
চলছে, দীর্ঘদিন যাবৎ চলছে। আমি মাঠের একজন কর্মী হিসেবে মনে করি এটি কাঙ্ক্ষিত নয়, এটা হতে পারে না। কেন তারপরে এগুলি হচ্ছে আর কি, সেই জায়গাটা থেকে আমরা বলবো যে যে কারণে হোক না কেন এই জায়গাগুলি বন্ধ হওয়া দরকার, এই জায়গাগুলিতে সবাই মিলে দাঁড়ানো দরকার আর কি। কেন এমন হয়, এটি রাজনীতির অঙ্গনের আমার দৃষ্টিকোণ থেকে আমরা যেটা শুরু করেছিলাম ৭৫ উত্তর বাংলাদেশে আমরা রাজনীতির মাঠে সক্রিয় কর্মী, তারপর আজকে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে কথা বলছি। আমার কাছে স্পষ্টতই মনে হয় রাজনীতির স্বাভাবিক গতিধারাটা ব্যাহত হয়েছে আমাদের দেশে বারবার। এই স্বাভাবিক গতিধারাটা যখন ব্যাহত হয়েছে তখন অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড সামনে চলে এসেছে, এবং এই গুম, খুন, অন্তর্ধান যে ভাষায় তুই বলি না কেন, এগুলি অস্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিক বিষয় নয়, অস্বাভাবিক প্রক্রিয়াগুলি চলে এসেছে। আমাদের দিকে দায়িত্ব হলো জায়গাগুলিতে বন্ধ করা। এটা কখনো কোনো ক্ষেত্রেই কাঙ্ক্ষিত হতে পারে না। গুম বা এক্সট্রা অর্ডিনারি জুডিশিয়াল কিলিং এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। এটি মানবাধিকার লঙ্ঘনের বিষয়, এটি হয় না, হওয়া যায় না, তারপরেও হচ্ছে। এই জায়গাগুলিতে আমাদের সবার দৃষ্টি নিবন্ধ করা দরকার। রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে অস্বাভাবিক কর্মকাণ্ডগুলি হয়, তার ধারাবাহিকতা এগুলি চলছে। আমি তার পরবর্তী সময়ে যেটা বলতে চাই, আমরা নূর হোসেনের কথা মনে পড়ে, 1987 সালে নূর হোসেন বুকে পিঠের রাজনীতির শ্রেষ্ঠ স্লোগানটা লিখেছিল গণতন্ত্র মুক্তি পাক। সেই জায়গাটা থেকে দাঁড়িয়েই আমি ব্যক্তিগত মনে করি গণতন্ত্রের ধারাগুলি বিকাশমান আছে। সেই বিকাশমান ধারাগুলিকে আরো শক্তিশালী করা দরকার। গণতন্ত্রের ধারাগুলি যত বেশি শক্তিশালী হবে তত এই জায়গাগুলি রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়ায় সবকিছু ফিরে আসবে, আর এই সমস্ত অস্বাভাবিক প্রক্রিয়ায় আপনার এই গুম, খুন এগুলি কমে আসবে, একসময় বন্ধ হবে। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি গণতান্ত্রিক ধারাগুলিকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা সেটা হলো নির্বাচন প্রক্রিয়া ক্ষমতার পালাবদল, যা 90 আমাদের মূল স্লোগান ছিল ৮-৭-৫ দল এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের যে স্লোগানটা ছিল নির্বাচন প্রক্রিয়ার মধ্যে ক্ষমতার পালাবদল, সেটি হচ্ছে। যদিও 111 মাঝে মাঝে চোখ রাঙানি দেয়, কিংবা 10ম জাতীয় সংসদ নির্বাচন, 9ম জাতীয় সংসদ নির্বাচনের স্টেক হোল্ডারদের নানামুখী তৎপরতা আসলে গণতন্ত্র বিরোধিতা বা গণতন্ত্র বিরোধী তৎপরতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জায়গাগুলিকে কমে আনতে হবে। নির্বাচন প্রক্রিয়ায় যখন কথাগুলি বলছি তখন গত 50 বছরে আমাদের নির্বাচন কমিশনার নিয়োগের কোনো আইন ছিল না। 50 বছর পরে এটি একটি আইন তৈরি করা হয়েছে, যে আইনটি খুব প্রয়োজনীয় ছিল, যা গণতন্ত্রের বিকাশমান ধারাকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা রাখবে। আমরা এগিয়ে যাব সম্মুখ পানে। আপনার সার্চ কমিটির বলি, আর এই আপনার এই আইন অনুযায়ী যে কমিটিটা গঠন হয়েছে সেই কমিটির কাজগুলি চলছে। গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয় স্টেক হোল্ডার সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে গণতন্ত্রের ধারাটা শক্তিশালী হবে। স্টেক হোল্ডার বলতে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যারা দেশটা পরিচালনা করেছেন, যারা দেশটা পরিচালনা করছেন এবং যারা দেশ পরিচালনা করতে চায়, তাদের অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আন্তরিক অংশগ্রহণ, দায়িত্বপূর্ণ অংশগ্রহণের মধ্যে দিয়ে গণতান্ত্রিক ধারাগুলো আরো শক্তিশালী হবে। সেই জায়গাগুলি শক্তিশালী করার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব সম্মুখ পানে। আমরা এগিয়ে যাব সম্মুখ পানে। তাহলেই আপনার আমাদের যে আলোচনার আজকের জায়গাটুকু সেই জায়গাটুকু শক্তিশালী হবে। এখানে আইনজীবীর আছেন, আলোচনার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, এই ক্ষেত্রেও মানে আইনের বিষয়গুলি তো আরো বেশি নজর দেওয়া দরকার, ডিউ রেসপেক্ট টু অল, না
আমার কাছে কেন জানি মনে হয় এই সমস্ত ক্ষেত্রে আইনের দীর্ঘসূত্রিতা কিনা এটা কিভাবে কমানো যায় সে ব্যাপারে সবাইকে মনোযোগী হওয়া দরকার। আমি সকলের প্রতি সম্মান রেখে বলছি, দীর্ঘসূত্রিতা অনেক সময় অনেক জিনিসগুলিকে মানে পিছনে ফেলে দেয় আর কি। আর সবার শেষে জিল্লুর, আপনার কথার সূত্র ধরে বলবো, এটা মায়ের ডাক হবে কেন, এটা দেশের ডাক, এটা সকলের ডাক। মায়ের উপর সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে বাহ মানে আমরা নিজেদেরকে আড়াল করছি কিনা সেটা দেখা দরকার। এই দায়িত্বটা আমাদের, যারা দেশটা পরিচালনা করছে, যারা দেশটা পরিচালনা করেছে, যারা দেশটা পরিচালনা করতে চায়, এটা সকলের ডাক যখন হবে তখনই আমরা সম্মুখে এগিয়ে যাব সুন্দরভাবে। এই আলোচনাটা আজকে ফার্স্ট পেজে এই জায়গাতে রাখছি, পরে আবার কথা বলবো। অনেক ধন্যবাদ মিস্টার অসীম কুমার উকিল, আপনি আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই আলোচনার আবার শেষের দিকে আপনার কাছ থেকে আমরা শুনবো। এবং আপনি অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন যে শুধুমাত্র মায়ের ডাক হবে কেন, এটি দেশের ডাক। কিন্তু আপনি নিশ্চয়ই অবগত আছেন যে মায়ের ডাকও আসলে অনেক ক্ষেত্রে এই বিষয়ে কথাবার্তা বলতে গিয়ে মায়ের ডাকের সঙ্গে যারা যুক্ত সেই মারা এবং তাদের সন্তানেরা নানা সময় নানান ঝুঁকির মধ্যে বা নানা রকমের হ্যারাসমেন্টের মধ্যে তারা থাকেন পড়েন। আমি আশা করবো যে আপনারাও সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবার আমি কথা বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য এবং বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুন রশিদকে। মিস্টার হারুন, আপনি বলবেন, আপনার জন্য একই রকম সময়। শুধু আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই আলোচনার জন্য যে এই গুম খুনের প্রবণতা আমি শুরুতেই বলছিলাম যে স্বাধীনতার পর থেকেই আছে, মাত্রা হয়তো কখনো কম কখনো বেশি, গত এক দশকের প্রবণতাটা অনেক বেশি বেড়েছে। এবং আপনারাও যখন ক্ষমতায় ছিলেন তখনও এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আমরা সেই চট্টগ্রামের জামাল উদ্দিনের কথা স্মরণ করতে পারি। এবং এই বিষয়গুলোকে কিন্তু ক্ষমতায় থাকলে আমলে কেউই নিতে চায় না, না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি। সো এখন বিরোধী দলের থেকে আপনাদের রিয়ালাইজেশন কি? মানে একটা তো হচ্ছে যে এখন সরকারে যারা আছেন তাদের বিরোধিতা আপনারা করতে পারেন, সমস্যাগুলো দেখে দিতে পারেন, কিন্তু ভবিষ্যতে ক্ষমতায় আসলে এই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করবেন সেটিও কিন্তু নাগরিক হিসেবে আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই। মিস্টার হারুন রশিদ। মিস্টার হারুন রশিদ শুনছেন? জি, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমাকে সংযুক্ত করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আজকের এই আমি বলবো যে আয়োজক এবং সঞ্চালকের যিনি দায়িত্ব পালন করছেন জনাব জিল্লুর ভাই, আজকের এই সভার মাননীয় সভাপতি, এবং আজকের এই আলোচনায় যারা আলোচক হিসাবে এখানে সংযুক্ত হয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আমাদের উচ্চ আদালতের সম্মানিত আইনজীবী বৃন্দ, এবং এখানে এই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে যারা কাজ করছেন তারা ওইখানে উপস্থিত রয়েছেন, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য সরকার দলীয় জনাব অসীম কুমার উকিল। সমসাময়িক সময়ে এটি বাংলাদেশে খুবই একটি আলোচ্য বিষয়, যেটা আজকে দেশের গণ্ডি পেরিয়ে আজকে আন্তর্জাতিক পর্যায়ে এটি আপনার ছড়িয়ে পড়েছে। আমি জনাব অসীম কুমার উকিলের একটি বিষয়ের সাথে একমত পোষণ করছি, যে উনি যেটা বলেছেন যে রাজনীতিতে যখন স্বাভাবিক গতিধারা বিঘ্নিত হয় বা স্বাভাবিক গতিধারা যখন আপনার নষ্ট হয়, তখন সাধারণত এই ধরনের ছন্দপতন বা এই ধরনের অপরাধ প্রবণতা সেই সকল দেশগুলোতে ভয়ানকভাবে বৃদ্ধি পায়। তো নিঃসন্দেহে বাংলাদেশে আজকে যে গুম বলি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই বলি বা নির্যাতনই বলি, এটি যে আজকে ভয়াবহ একটা আকার ধারণ করেছে এটি কোনো সন্দেহ নাই। এটির যে প্রধান কারণ যেটি বলেছে আমি অসীম কুমার বলেছি, আবারও বলছি এটার সাথে সত্যি একমত, যে এখানে রাজনীতিতে যখন স্বাভাবিক গতিধারা, অর্থাৎ রাজনীতিতে যদি আপনার রাষ্ট্রের সুশাসনের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, জবাবদিহিতার জায়গাগুলো নষ্ট হয়ে যায়, বা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের যে স্বচ্ছ প্রক্রিয়া সেটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন স্বাভাবিক কারণেই রাষ্ট্রের এই অঙ্গগুলি যাদের উপর দায়িত্ব, অর্থাৎ এখানে আপনি যে আলোচ্য বিষয়বস্তু করেছেন যে গুমের দায় কার, নিঃসন্দেহে গুম বলি বা বিচারভূত হত্যাকাণ্ড বলি বা নির্যাতন করি, যারা এগুলোর সাথে জড়িত দায়টা কিন্তু তাদেরই, এবং এই দায়টি কারা সেটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এদেরকে চিহ্নিত করা। কিন্তু সত্যিকার অর্থে আজকে গত আপনি যেটা বলেছেন স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই ধরনের অপরাধ প্রবণতা ঘটে আসছে, তবে সময়ের পরিক্রমায় কোনো সময় কম কোনো সময় বেশি, এবং এইটার ক্ষেত্রে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সর্বদাই
আমার ছাত্র জীবন থেকে অদ্য অবধি এই ধরনের অপরাধ কর্মকাণ্ড যেহেতু নিঃসন্দেহে এটি গুরুতর একটি অপরাধ, জঘন্যতম অপরাধ, সুতরাং এই ধরনের কর্মকাণ্ডের সাথে সরকার বা রাষ্ট্র বা ব্যক্তি যারাই জড়িত থাকুক না কেন, এটার ব্যাপারে প্রতিবাদ, নিন্দা এবং ঘৃণা জানানো অব্যাহত থাকবে আমার জীবদ্দশা পর্যন্ত। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, তাতে আমার দলের সময়ও যদি ক্ষমতাকালীন সময় ঘটনা ঘটে সেক্ষেত্রেও কিন্তু আমরা এটার প্রতিবাদ করব। যে কারণে আমি মনে করি যে আজকে এখানে বিজ্ঞ আলোচকরা যারা যারা ওখানে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন, বাংলাদেশের বর্তমান এই যে গুমের সাথে যারা আজকে গুমের শিকার হয়েছে, সেই ক্ষেত্রে রাষ্ট্রের যে কর্তব্য, রাষ্ট্রের যে দায়িত্ব, আজকে যখন আমরা আজকে সরকারের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পর্যায় থেকে দায় এড়িয়ে যাওয়ার মতো বক্তব্য দেয়, এটা কত বড় দুঃখজনক, কত বড় হৃদয় বিদারক। যখন স্বরাষ্ট্রমন্ত্রী তার সাম্প্রতিক সময়ে যখন বলে যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, যখন পররাষ্ট্রমন্ত্রী বলে যে যারা গুমের শিকার হয়েছে তারা ভূমধ্য সাগরে সলিল সমাধি ঘটেছে, সত্যিকার অর্থে এইটি মানে ভাষা আমার নাই। আমি যেহেতু এখানে আলোচনায় আরো দীর্ঘায়িত হবে, আমি শুধু আমার নির্বাচন এলাকার এই সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা আপনার এই আলোচনার মধ্যে আমি তুলে ধরবো। এখানে যেহেতু অসংখ্যবার উকিল আছেন, এখানে সরকারকে দোষারোপ করা বা সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে দোষারোপ করা নাই। আমি পার্লামেন্টের সদস্য, পার্লামেন্টেও কিন্তু বিষয় উত্থাপন করেছি। আমি গত 2020 সালের যখন আপনার 28 সংসদে শপথ গ্রহণ করলাম, তার 2 দিন পর আমার নির্বাচন, আমি যে ইউনিয়নের ভোটার, আমার গ্রামেই একজন দিনমজুর, সে প্রকাশ্য দিনের বেলায় তাকে পুলিশ সদস্যরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে, আধা ঘন্টা পরে তাকে ক্রস ফায়ারে হত্যা করে। এবং সবচেয়ে দুর্ভাগ্য, মানে কত পীড়াদায়ক, যে ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হলো পুলিশের দ্বারা, তার আপন 2 ভাইকে আপনার হত্যাকাণ্ডের আসামি করা হলো। তার আপন ভগ্নিপতি যে প্রবাসী, বিদেশ থেকে কর্মরত ছুটিতে বাড়ি এসেছিল, ওই সময় সে তার বাড়িতে ছিল, তাকে গ্রেপ্তার করা হলো, বেদম মারপিট করা হলো এবং তাকে হত্যা মামলার আসামি করা হলো। এবং 2 জন ব্যক্তি, আমি যেহেতু 28 তারিখে সংসদে শপথ নিয়েছিলাম, 30 তারিখে সংসদের অধিবেশনটা সমাপ্ত হয়েছিল, 2 জন আমার এলাকার নেতৃস্থানীয় বিএনপির নেতা, তারা সেদিন আমার সঙ্গে পার্লামেন্টের গ্যালারিতে উপস্থিত ছিল এবং তাদেরকে পাস ইস্যু করা হয়েছে, 5 ছাড়া কেউ সংসদে ঢুকতে পারে না। কিন্তু সেই 2 ব্যক্তিও মামলার আসামি হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে হত্যা করলো কারা আর হত্যার আসামি হলো কারা। তো এই ঘটনাটি বলার পর সরকারকে যখন বিষয়টি আমি অভিহিত করলাম, লিখিত জানালাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এ ব্যাপারে কোনো রকমের কোনো তদন্ত বা কোনো রকমের কোনো প্রতিকারের গ্রহণ করা হয়নি। সত্যিকার অর্থ হচ্ছে কি, যারা গুমের শিকার হয়েছে বা এই ধরনের বিচার হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা আপনার বিভিন্ন ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে, তারা কিন্তু সত্যিকার অর্থে আইনের অধিকার লাভ, আমাদের সংবিধানে যেটা বলছে যে প্রতিটি নাগরিকের আইনের অধিকার লাভে নিশ্চয় তারা রাষ্ট্র দিবে। এই ব্যক্তিগুলো, এই যারা আজকে এরকম ঘটনার শিকার হচ্ছে, তারা কিন্তু আইনের অধিকার লাভের সুযোগ পাচ্ছে না, আইনের আশ্রয় লাভের সুযোগ পাচ্ছে না। এটি হচ্ছে একটি ভয়াবহ একটি ঘটনা। যে কারণে আমি বলবো যে অবশ্যই আজকে যে আলোচনাটা এখানে আপনি আয়োজন করেছেন এবং বিজ্ঞ আলোচকরা এখানে উপস্থিত হয়েছেন, আজকে সরকারকে এই জবাবদিহিতার কেন আছে ঘাটতি? জবাবদিহিতার ঘাটতি একটি, যে আজকে রাজনীতিতে ছন্দপতন ঘটেছে, রাজনীতিতে জবাবদিহিতার জায়গাটি নাই। আজকে নির্বাচনের মধ্য দিয়ে আপনার আমাদের জনাব অসীমকুমার উকিল বললেন বিভিন্ন বিষয়, এটা আমি অপ্রাসঙ্গিক বলবো, এখানে আমাদের যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে পারতাম, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি যদি শক্তিশালী করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই ধরনের অপরাধ প্রবণতা অবশ্যই কম হতো। এবং এই ধরনের অপরাধ প্রবণতার মধ্যে একটি মাত্র ঘটনা, মেজর সিনহা যখন আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হলো, তার পরিবার আইনের আশ্রয় লাভ করেছে এবং রাষ্ট্র তাকে সহায়তা দান করেছে বলেই কিন্তু অপরাধীরা আপনার সাজাপ্রাপ্ত হয়েছে। এইটা যদি সবার ক্ষেত্রে যদি এরকম এই অবারিত সুযোগটা থাকে, তাহলে কিন্তু আপনার গুম বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে, পুলিশ হেফাজতে নির্যাতনে যে মৃত্যু ঘটছে এগুলো বন্ধ হবে। এইটি আজকে রাষ্ট্রে একটা ভয়ানক আকারের সংকট দেখা দিয়েছে এবং রাষ্ট্র যারা পরিচালনা দায়িত্বে রয়েছে, তারা যখন এই দায়িত্ব নিচ্ছে না, স্বাভাবিক কারণে যারা এই অপরাধগুলো সংগঠিত করছে, তারা আপনার একেবারেই বলবো আইনকে অবজ্ঞা করে তারা এই কর্মকাণ্ডগুলো অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আমার যেটা যে প্রথম আলোচনায় যেহেতু আমি মনে করি যে বাংলাদেশে এখন এই যে গণতান্ত্রিক পরিমণ্ডলে বলবো যে সংকট বিদ্যমান রয়েছে, এটি যদি আমরা দূর করতে পারি, তাহলে পারি কিন্তু এই সব সমাধানটা অনেক সহজ হবে। যেটি আমি অসীমকুমার উকিলের সাথে অত্যন্ত একমত, যে এখানে বলছে যে রাজনীতিতে যখন স্বাভাবিক গতিধারা আপনার বিনষ্ট হয়, স্বাভাবিক গতিধারা যখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু স্বাভাবিকরণে যারা ক্ষমতায় থাকে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এই ধরনের অপরাধ প্রবণতা বৃদ্ধি পায় রাষ্ট্রে। এটি একদম
বাস্তব প্রতিষ্ঠিত সারা পৃথিবীর গবেষণায় যদি দেখা যায় একই ধরনের চিত্র আমরা পাবো। তো যাই হোক, আমি আর প্রথম পর্যায়ে বেশি বক্তব্য রাখবো না। আজকে আমাদের এখানে যারা বিশিষ্ট আলোচক বৃন্দরা রয়েছে, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিজ্ঞ আইনজীবী বৃন্দরা রয়েছেন, তারপরে আমাদের আপনার আশাকের এখানে জেনারেল সেক্রেটারি উনি রয়েছেন, যিনি সভাপতিত্ব করছেন, তাদের মূল্যবান এই বাংলাদেশের এই কন্টেস্টে যে সমস্ত ঘটনা আজকে জাতিসংঘ থেকে মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশে এই অপরাধগুলো তদন্ত করার জন্য তারা বাংলাদেশে আসতে চেয়েছে, কিন্তু সরকার এখন পর্যন্ত তাদের অনুমতি দেয়নি। সরকার তাদেরকে কোনোভাবেই এই যে আমরা যে অভিযোগগুলো করছি এই অভিযোগগুলোকে সরকার উড়িয়ে দিচ্ছে, বলছে অসত্য, মিথ্যা, তারা নিখোঁজ হয়ে গেছে, তারা বাড়ি থেকে পালিয়ে গেছে, তারা আপনার নিজেরাই কিভাবে সবই হয়েছে, এই সমস্ত অপ্রাসঙ্গিক এবং একেবারেই আপনার এড়িয়ে যাওয়া, রাষ্ট্রের দায় এড়িয়ে যাওয়ার যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। আমি মনে করি এটা অবসান হওয়ার দরকার এবং এটার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার হারুনুর রশিদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। এবং আমি এখন বলবার জন্য অনুরোধ করব আইন ও সালিশ কেন্দ্র আজকের নির্বাহী কমিটির মহাসচিব মোহাম্মদ নূর খানকে। মিস্টার খান, আপনি দুজন সংসদ সদস্য, আইন প্রণেতা এবং দুজন রাজনীতিকের বক্তব্য শুনছেন এবং খুব ইন্টারেস্টিংলি আমরা লক্ষ্য করলাম যে ওনারা আসলে সবই বোঝেন, যদিও ওনারা অভিভাবক, ওনাদের অনেক দায় নিতে হবে, দায় নেওয়া উচিত, কিন্তু ওনারা সবই বোঝেন। এবং এটিও লক্ষ্য করলাম আমরা যে দুজনের আলোচনার মধ্যে অনেক বিষয় কিন্তু ঐকমত্য আছে, কিন্তু সমস্যার সমাধান হয় না। তো সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এবং অতীত থেকে এ পর্যন্ত আমরা যা দেখছি এবং এই যে আলোচনা যা শুনলাম, তার প্রেক্ষিতে একজন মানবাধিকার কর্মী হিসেবে নূর খান, আপনার বক্তব্য। মোহাম্মদ খান। সুপ্রভাত। জিলুর ভাইকে প্রথমেই সিজিএইচ আজকের এই আলোচনা আয়োজন করাতে ধন্যবাদ জানাচ্ছি। আর শুরুতে আমি একটা কথা বলে নিচ্ছি, জিলুর ভাই যে উপস্থাপনটা করেছেন সেখানে একটা জায়গার উদাহরণ হিসাবে জামাল উদ্দিনের কথাটি এসছেন চট্টগ্রামের। আমি আলোচনার শুরুতে আমি গুমের সেই অংশটি নিয়ে কথা বলতে চাই যেই অংশে রাষ্ট্র বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ আছে। গুম কিন্তু আমরা যদি মনে করি গুমের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু যে সংখ্যাটি মানবাধিকার সংগঠনগুলো বা পত্রপত্রিকায় যেভাবে আসছে সেটি প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় বাহিনী বা সংশ্লিষ্টতার অভিযোগ যে ক্ষেত্রগুলিতে আছে সেই বিষয়গুলি কিন্তু আসছে। তো আজকে শুরুতে যেটা দেখলাম, মিস্টার অসীম কুমার উকিল এবং আরেকজন হারুনুর রশিদ দুজন যে বক্তব্য দিয়েছেন, আসলে এই বক্তব্যের মধ্য দিয়ে আমি একটু আশার আলো দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ডিনায়ালের যে প্রবণতাটা আমরা লক্ষ্য করেছি আগাগোড়া, সেই জায়গা থেকে মনে হয় একটু আমরা সরে আসতে পেরেছি। তো যে বিষয়টি আমি বলতে চাই যে স্বাধীনতার অব্যবহির পর থেকে বা যদি বলি স্বাধীনতা যুদ্ধের ওই সময়কাল থেকেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ব্যাপকতা পাচ্ছিল। মাঝখানে বেশ কিছুটা কমেছিল। 70-এর দশকের শেষ দিকে মাহফুজ বাবু, তাকে সে আজ পর্যন্ত নিখোঁজ, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আর গত 10 বছর যদি আমরা আলোচনায় আনি তাহলে এটির মাত্রা এত ব্যাপকতা পেয়েছে যে এটি মানবতা বিরোধী অপরাধ, এর ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। দেখেন, প্রথমত আমরা গত 1 দশক লক্ষ্য করেছি যে গুমের শিকার যখন হয় কেউ, তার পরিবার বা বন্ধু বান্ধব এই বিষয়টি নিয়ে কোথায় যাবে? থানাতে যাবে, পুলিশের সাহায্য চাইবে। সেখানে আমরা দেখেছি মামলা তো দূরের কথা, একটা জিডি নিতে চায় না। আর জিডি যদিও বা নিতে চায়, মানে নেয়, তাহলে দেখা যাবে যে ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এই ধরনের পরিচয় বহন করেছে বা পরিচয় দিয়েছে এই ধরনের কোনো কথা বলতে দেয়, কোনো কথা লিখতে দেয়নি। এইটি হচ্ছে আমরা গত 1 দশক বা 1 যুগ ধরে এটা লক্ষ্য করছি। এবং দেখেন এই ঘটনাগুলি স্বীকার করা হয়েছে। ঘটনাগুলোর শিকার আমরা লক্ষ্য করেছি যে একটা হচ্ছে যে কোড অ্যান্ড কোড অপরাধী ধরে নেওয়া হয় আগেই, এরকম কিছু ব্যক্তি যারা বিভিন্ন অপরাধের সাথে সন্দিগ্ধ আসামি, এরকম মানুষকে ধরে নেওয়া হয়। তারপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিরোধী দল বা বিরোধী মত নির্বাচনের আগে পরে এই ধরনের বেশ কিছু ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি, এবং শত শত ঘটনা, 1-2টি ঘটনা না। এরপর আমরা দেখেছি যে জঙ্গি তকমা লাগিয়ে বা জঙ্গির বলে অনেককেই এই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে। তাদের
এভাবে স্বীকার করা হয়েছে, মানে ঘটনার শিকার হতে হয়েছে। এবং এইটাতে আমাদের কাছে একটা জিনিস মনে হয় যে একটা হচ্ছে সংক্ষিপ্ত পথে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা উন্নতি করার একটা চেষ্টা, সস্তা জনপ্রিয়তা অর্জনের একটা চেষ্টা, আর বিরোধী দল মতকে একেবারে দমন করার একটা চেষ্টা। এই জিনিসগুলো কিন্তু খুব স্পষ্ট আমাদের কাছে এসছে। দেখেন, আমরা যদি সব ঘটনা বাদ দিই, তাজউদ্দিন সাহেবের একজন আত্মীয় এই ঘটনার শিকার হয়েছিলেন এবং আমরা দেখেছি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কিভাবে কান্নাকাটি ফেসবুকে মানে লাইভে এসে করতে, এবং তাকে ফেরত পাওয়া গিয়েছে। কি ঘটনা ছিল সেটি কিন্তু আজ পর্যন্ত আর বিস্তারিত প্রকাশ করেনি। আমরা দেখেছি তাকে ফেরত দেওয়া হয়েছে বা উদ্ধার করা হয়েছে, যেটাই বলে। আমরা 7 খুনের ব্যাপারে সবাই আলোচনা করি এবং এটা সরকারের বাহাবাদী অনেক ক্ষেত্রে। দেখেন, এই 7 জন প্রথম যখন গুমের শিকার হলেন বা অপহৃত হলেন, তারপর কিন্তু আমরা দেখেছি এই বিষয়টি নিয়ে খুব বেশি এগোতে চায়নি। কিন্তু যখন লাশ ভেসে উঠলো এবং মানুষের ভিতর ক্ষোভ আসলো, প্রশ্ন আসলো, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কিন্তু মামলা হলো। আপনারা খেয়াল করবেন। এবং আরো একটা বিষয় খেয়াল করা দরকার, যে এই যে সাইদ তারিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের মামলায় নিম্ন আদালতে শাস্তি হলো, মানে অপরাধ প্রমাণিত হলো, এই ব্যক্তিটি কিন্তু তার আগে, আপনারা লক্ষ্য করবেন, তার বিরুদ্ধে কিন্তু আরেকটা অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে কুমিল্লায় একজন সাবেক পার্লামেন্ট মেম্বার এবং একজন বিএনপি নেতা, 2 জন বিএনপি নেতা, তার মধ্যে একজন ছিলেন সাবেক পার্লামেন্ট সদস্য, তাদেরকে অপহরণ করা হয়েছে, গুম করা হয়েছে। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান নাই। রঙ্গু মিয়া পারভেজ সাহেবের বাবা, তিনি আদালতে একটি অভিযোগ দায়ের করেছেন, সেটি এখনো পেন্ডিং আছে। এরকম বেশ কয়েকটি মামলা কিন্তু এখনো গুমের মামলা পেন্ডিং রয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্টতা আছে এই মর্মে সাক্ষীও দেওয়া হয়েছে। আমরা কথায় কথায় শুনি যে ডিনায়াল, যে এরকম ঘটনা ঘটেনি। আর সাম্প্রতিককালে যে 2টি বিষয়, মানে কয়েকটি জিনিস আমরা শুনলাম, একটা হচ্ছে ভূমধ্য সাগর, একটা হচ্ছে দীর্ঘদিন ধরে যেটা বলার চেষ্টা করা হচ্ছে পরকীয়া বা এই ধরনের বিষয়গুলো ঋণের দায়ে জর্জরিত হয়ে আসছে। রাষ্ট্রটা কি? এরকম যখন অভিযোগ আসবে, ওই ব্যক্তিকে উদ্ধার করা। আর যখন পালিয়ে আছে বলছেন, তখন তো নিশ্চয়ই আপনাদের তথ্য আছে যে পালিয়ে আছে। ভূমধ্য সাগরে কারা কার সলিল হয়েছে, সেই জিনিসগুলি রাষ্ট্রের যখন গুরুত্বপূর্ণ ব্যক্তি, নীতি নির্ধারক, মন্ত্রী, এই থেকে যখন বলা হয়, নৈতিক দায়িত্ব হচ্ছে স্পষ্ট করা জাতিকে। কারণ বিষয়টি সাধারণ একটি ফৌজদারি অপরাধী মাত্র না, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই ধরনের অপরাধ কারা করেছে, কাদের দ্বারা হয়েছে, কেন করেছে, এই বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট দরকার। দেখেন, ভয়ের সংস্কৃতির কথা আমরা সবাই বলছি। এমন একটি অবস্থা আজকে, এমন একটি ভয়াবহ ভয়ের মধ্যে আমাদেরকে নিমজ্জিত করা হয়েছে, যাতে আমরা একটা যৌক্তিক কথা না বলতে পারি, যাতে অন্যায়ের প্রতিবাদ না করতে পারি, এবং জবাবদিহিতা মানে এমন একটা জায়গায় আমরা নিয়ে গেছি যে কোন রকম জবাবদিহিতা কার করতে হয় না। কারণ আমার সমর্থন তো প্রয়োজন হয় না কারো, দেশ পরিচালনার জন্য তো আমার সমর্থন কারো প্রয়োজন হয় না। তো যেটা অসীম কুমার উকিল শুরুতে, অসীম কুমার উকিল যে কথাটা বলেছেন, সত্যি রাজনীতি ওই জায়গাটিতে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার থেকে বেরিয়ে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। এরকম একটা বিষয় আমরা দেখছি। আর সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, যে যখন কোনো অপরাধ সংগঠিত হয়, পুলিশ যখন মামলা নেয় না, যখন জিডি পর্যন্ত করতে দেয়া হয় না, এবং এই ঘটনাগুলি যখন প্রতিনিয়ত ঘটছে, এটি এমন না আপনি হাতে বাইর করতে পারবেন 4টি 5টি 10টি ঘটনা, প্রতিটা ঘটনা ঘটছে। সুতরাং রাষ্ট্র যখন এই ব্যাপারে যথাযথ উদ্যোগ গ্রহণ করে না, তখন একজন মানবাধিকার কর্মী বা একজন সাধারণ নাগরিক হিসাবে আমার মনে করার যথেষ্ট কারণ আছে যে রাষ্ট্র যারা পরিচালনা করছেন, তাদের কোথাও নীতিগত বা কৌশলগত সিদ্ধান্ত থাকতেও পারে, যে সিদ্ধান্তে এরকম একটি কারণ থাকতে পারে, যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটাকে সাময়িক উন্নতি করার জন্য, সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই ধরনের ঘটনাকে আমরা
পাশ কাটিয়ে যাব, ঘটনা ঘটতে থাকবে। তা না হলে আপনি যদি ম্যাপিং করেন গত 10 বছরে কোথায় কোথায় ঘটনা ঘটেছে, কোন কোন র্যাব ব্যাটালিয়নের আন্ডারে ঘটনা ঘটেছে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে ঘটনা ঘটেছে, আপনি কিন্তু একটা চিত্র পাবেন। পুরা বাহিনীকে দোষারোপ করছি না, কিন্তু বাহিনীর ভিতরে অনেক মানুষের নাম চলে আসবে যারা দায় এড়াইতে পারবেন না, এবং তাদেরকে সুষ্ঠু তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে আমি নিশ্চিত, যেমনি সাইদ তারেক সাহেব কিন্তু 164-এ এবং তাকে জিজ্ঞাসাবাদের সময় কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন, সেই জায়গায় কিন্তু আমরা হাত দেইনি। আপনারা 164 লক্ষ্য করেন, সেখানে আমরা হাত দেইনি। অনেকে জীবিত ফেরত আসছেন গুম হওয়ার পর, তাদের সাথে রাষ্ট্রের যেই আবহাওয়াটা তৈরি করা দরকার ছিল এবং তাদের কাছ থেকে তথ্য যেভাবে নেওয়া দরকার ছিল, তাদের পাশে যেভাবে দাঁড়ানো দরকার ছিল, তারা যাতে মনে করতে পারে যে রাষ্ট্র আমার সাথে আছে, আমি নির্ভয়ে কথা বলতে পারি, আমি আমার উপর ঘটে যাওয়া ঘটনার বিচার পেতে পারি, এরকম একটি পরিবেশ যদি আমরা দিতে পারি, প্রতিটি ঘটনা আসবে কে কিভাবে গুম হয়েছিলেন। কারণ যারা ফিরে এসছেন তাদের অনেকের সাথে কথা বলার সুযোগ আমাদের হয়েছে, এবং তারা যে ভয়াবহ অবস্থার বর্ণনা দিয়েছেন সেটি একটি রাষ্ট্রের মধ্যে চলতে পারে না। আর যদি সেটি একটি স্বাধীন দেশ হয়, আর সেটি যদি একটি গণতান্ত্রিক দেশ হয়, এক মুহূর্ত চলার সুযোগ নেই। কিন্তু দীর্ঘদিন ধরে ঘটনাগুলি চলছে, এবং আমরা একরামের কথা অনেকেই বলি, একরামের ঘটনার পর একটু এই পর্যায়ে শেষ করতে হবে। জি, আপনি শেষ করেন। ধন্যবাদ। না, একরামের কথা দিয়ে শেষ করেন। একরামের যে ঘটনাটা ঘটেছে একেবারে জীবন্ত একটা হত্যাকাণ্ড। প্রায় আমরা সবাই অনুধাবন করেছি কিভাবে তাকে হত্যা করা হয়েছে। গুলির আওয়াজ পেয়েছি, কান্নার আওয়াজ পেয়েছি, মেয়ের প্রশ্ন শুনেছি। আমেরিকার উদাহরণ দিয়ে, এটার সাথে আমেরিকান কালো মানুষটাকে পুলিশ যেভাবে সে শ্বাস নিতে পারছিল না, এই কথা। ওই মানুষটি হত্যার পর ওইখানকার ওই পুলিশের বিচার হয়েছে, রাষ্ট্র তার পাশে দাঁড়িয়েছে, পুলিশ প্রধান ক্ষমা চেয়েছে। আমাদের এখানে কি হয়েছে? গতকালকে একরামের ফ্যামিলির কাছে একটা চিঠি গিয়েছে, সে গতকাল সেই চিঠি আমি রাত্রে পেয়েছি। সেখানে লেখা হচ্ছে যে মানবাধিকার কমিশনের একটা চিঠির প্রেক্ষিতে তাকে ইউএনের সাথে দেখা করতে হবে, জবানবন্দি দিতে হবে ঘটনা কি ঘটছে। আজকে এত 2-2.5 বছর পরে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমার অনুরোধ যে এই জায়গা থেকে বেরোতে হলে আসলে সবাইকে একটা জিনিসকে মেনে নিতে হবে যে যখন যে ঘটনায় ঘটুক না কেন, দেশটা তো আমাদের, আর যে মানুষগুলো মারা যাচ্ছে তারা তো আমারই ভাই, আমারই বন্ধু, আমারই আত্মীয় স্বজন। সুতরাং এই দেশে কনস্টিটিউশনকে সমুন্নত রাখতে হলে প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে, এবং শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় থাকার জন্য, মানে ক্ষমতাকে দ্বিধায়িত করার জন্য এইটাকে হাতিয়ার হিসাবে গুম বা খুনকে ব্যবহার করার কোনো রকম বৈধতা পাওয়া যাবে না। এবং যারাই এই ঘটনার সাথে যুক্ত থাকেন না কেন, যাদের নির্দেশনা প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে হোক না কেন, যারা পাশ কাটিয়েছিলেন, তারা কেউ কিন্তু এইটার বাইরে থাকবেন না বিচারের। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ নূর খান। এবং আপনি ফ্লয়েডের কথা বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা এও কিন্তু দেখেছি যে ফ্লয়েডের সন্তানের কাছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাঁটু ভেঙে মাটিতে বসে তারপর তার কাছে ক্ষমা চেয়েছেন। এই উদাহরণও কিন্তু আমরা দেখেছি। আর আন্দোলনের কথা সেটি তো আমরা দেখেছি, মার্কিন গণমাধ্যম কি ভূমিকা রেখেছে সেই ঘটনার প্রতিবাদে, সেটিও আমরা দেখেছি। এবার আমি বলবার জন্য অনুরোধ করবো আমাদের বাংলাদেশের নাগরিক আন্দোলনের একজন অত্যন্ত সামনের সারির মানুষ এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানকে। সৈয়দা রিজওয়ানা হাসান, আপনার কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশের এই সব সমস্যা নিয়ে বর্তমান সময় আমরা লক্ষ্য করছি যে সেই অর্থে ঠিক নাগরিক আন্দোলন, নাগরিকদের ভয়েসটা আমরা শুনতে পাই না। সংকটটা আসলে কোথায়? কখনো কখনো আমরা দেশের ভেতর থেকে কথাবার্তা হলেও আমরা দেখি নীতি নির্ধারকরা খুব একটা মনোযোগ দেন না, বিদেশিরা কথা বললে কখনো কখনো নড়ে চড়ে বসেন, যদিও সেখানে একটা অস্বীকারের প্রবণতা দেখি। আর ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি যে পারিবারিকভাবে আপনি নিজেও ভুক্তভোগী এই সংকটের যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, এবং থ্যাঙ্কস গড যে সেই সংকট খুব দ্রুতই আপনি আপনার পরিবার কাটিয়ে উঠেছেন, এবং আমরা সেই কারণে সন্তোষ প্রকাশ করছি। কিন্তু যেটি মিস্টার খান বলছিলেন যে কেউই কিন্তু ফিরে আসার কথা বলছেন না। আমরা অনেককেই দেখেছি, অনেক সাহসী মানুষদেরকে দেখেছি যারা সবসময় কথাবার্তা বলেন, কিন্তু যাদেরকে আমরা পেয়েছি ফেরত, তারাও কিন্তু আর ফেরত এসে কথা বলেন না, বলবেন বলেও বলেননি, সেরকম নজিরও কিন্তু আমরা দেখেছি। সো সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। জি, ধন্যবাদ। কয়েকটা কারণ আছে নাগরিক সমাজের যে প্রত্যাশিত ভূমিকা
সমাজ দেখতে চায় সেটা না দেখার। একটা হচ্ছে নাগরিক সমাজ ও আওয়ামী লীগ নাগরিক সমাজ, বিএনপি নাগরিক সমাজ এভাবে বিভক্ত হয়ে গেছে, তাদেরকে বাই ডিজাইন বিভক্ত করা হয়েছে। তারপরেও জিল্লুর ভাই, সেদিন আমি নিজেই মনে মনে বলছিলাম যে অনেক মানুষ কিন্তু আমরা দেশে থেকে গেছি, অনেক হুমকি ধামকির পরেও দেশ থেকে যাইনি, এবং যেটুকু পারা যাচ্ছে, ওই যে সংবিধানে বলে না যে কোনো অধিকারের আগে যে আইনগত যুক্তিসঙ্গত সীমা নিয়ে আমরা সেটুকুন কিন্তু কথা বলে গেছি, আমরা বলছি, কিন্তু আমরা বলছি বলেই আজকে এই কথাগুলো সরকারের পক্ষে আর এক ধরনের প্রপাগান্ডা দিয়ে চালিয়ে দেওয়া বা হজম করা সম্ভব হচ্ছে না। তো একটা হচ্ছে নাগরিক সমাজকে পলিটিক্যালি ডিভাইড করে দেওয়া হয়েছে এবং নাগরিক সমাজে পলিটিক্যালি ডিভাইডেড হয়েছে। there are repressive laws, যারা ধরেন পলিটিক্যালি কোনো দলের ফ্ল্যাগ ক্যারি করতে চায় না, তাদের এগেইনস্টে রিপ্রেসিভ অনেক লজ আছে, যেগুলো যদি আপনি কথা বলেন তাহলে ওইটা দিয়ে আপনাকে নানানভাবে হুমকি ধামকি দিয়ে নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা সরকার করতে পারে। যেমন একটা আছে আমাদের ফরেন ডোনেশন রেগুলেশন অ্যাক্ট। আমরা যারা এনজিও করি, ছোট্ট একটা 5,000 টাকা প্রজেক্টের জন্য আমাদের এনজিওএফএস ব্যুরোতে যেতে হয় অ্যাপ্রুভালের জন্য। আপনি দেখবেন বিশ্বের আর কোনো দেশে, একটা আফ্রিকান দেশ ছাড়া, প্রত্যেকটা প্রকল্পের জন্য অনুমোদন আনতে হয় এমন আর কোনো দেশ নাই। রেজিস্ট্রেশন খুব করা আছে অনেক দেশে, কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে এনজিও গুলো তাদের মতন কাজ করতে পারে। তো সেইগুলো আমরা দেখি যে রিপ্রেসিভ ল দিয়ে তাদেরকে আটকে দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে একজন অসীমদা বোধহয় প্রশ্ন করছিলেন যে আইনজীবীদের ভূমিকা, বিচারের প্রক্রিয়া। আপনি একটা জিনিস খেয়াল করবেন অসীমদা, যে আপনি যদি বঙ্গবন্ধু এবং তার পরিবারের হত্যার বিচার পেতে এই দেশে কতদিন লেগেছে, তারপরে কিন্তু আমরা আশা করেছিলাম যে ওই পরিবার যখন ক্ষমতায় আসবে তখন অন্তত মানুষ যেন হত্যার বিচার পায়, সে কাজটুকুন তারা করবেন, কিন্তু সে কাজটুকুন কিন্তু তারা করেন নাই। আমাদের প্রত্যেকটা এজেন্সি, আপনি পুলিশ, আওয়ামী লীগ পুলিশ, পুলিশ বিএনপি পুলিশ, এরকম ভাবে প্রত্যেকটা সংস্থা কিন্তু এক একটা, আমরা জানি এখন এরকম কথা হয় না যে অমুকে আওয়ামী পন্থী ঘরানার লোক, অমুকে বিএনপি ঘরানার লোক, হ্যাঁ। এবং আমরা অনেকদিন দেখেছি, আমরা যারা হাইকোর্টে প্র্যাকটিস করি, যে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা কমতে কমতে অনেক কমে গেছে, মানে ন্যূনতমতে চলে এসছে। তারপরেও হাইকোর্ট ডিভিশন থেকে অ্যাপিলের ডিভিশনে বিচারপতি নিয়োগে অনেক কালক্ষেপণ করা হয়েছে। কাজে বিচারের প্রক্রিয়ার সাথেও কিন্তু রাজনীতি জড়িত। আপনি এটা পুরোটাই প্র্যাকটিসিং লয়ারদের উপরে বলতে পারেন, আপনি হয়তো বলেননি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, যে বিচারও কিন্তু এই দেশের রাজনীতি নিয়ে ডিক্টেটর। একসময় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আমরা সবসময় শুনেছি না, অমুক বিচারপতি বিব্রত, তমুক বিচারপতি বিব্রত। আপনাকে বিব্রত হওয়ার জন্য ওখানে পাঠানো হয়নি, আপনাকে বিচার করার জন্য ওখানে পাঠানো হয়েছে। উই দ্য পিপল অফ দিস কান্ট্রি আর পেইং ফর ইউর স্যালারি। সো আপনার যেটা জাস্টিস ডেলিভার করা সেটা আপনি করেন, কিন্তু আপনি রাজনীতি দিয়ে কিন্তু সেটা অনেক সময় করেন না। তারপরে হঠাৎ করেই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তখন আর কেউ বিব্রত হলো না, তখন আমরা স্বতঃস্ফূর্ততা দেখলাম এবং তারা সেই বিচার করলেন। আপনার মনে আছে যে নারায়ণগঞ্জে 7 খুন হত্যাকাণ্ডের সময় একজন আইনজীবী ওই হত্যাকাণ্ডের জিনিসটা দেখেছিলেন এবং উনি ওটার মোবাইলে রেকর্ড করেছিলেন। ওই আইনজীবীর কাছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডে, এই গুমে, এই অপহরণে, তারা যখন ওই ভিডিও চেয়েছে উনি ওটা দেন নাই। পরে তার পরিণামটা কি হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে 7 খুনের মামলা পরিচালনা করার জন্য ভুক্তভোগী জনগণের পক্ষে যে উকিল দাঁড়িয়েছিলেন, তাকে কিভাবে ভয়ভীতি দেওয়া হয়েছে সেটারও আপনাদের নিশ্চয়ই জানা আছে। ইয়েস, দেয়ার আর লজ, হুইসেল ব্লোয়ার লজ আছে, কিন্তু আমাদের দেশে ওই সমস্ত ল শুধুমাত্র কাগজেই থাকে। আমাদের হচ্ছে শুট দ্য ডিফেন্ডার, শুট দ্য মেসেঞ্জার। তুমি মেসেঞ্জার কেন, মেসেজ দিলা কেন, সত্যি কথা বললা কেন, তোমাকে মেরে ফেলাবো। এখানে লিটন ভাই ফ্রয়েডের কথা বলেছেন, কিন্তু দেখেন ফ্রয়েডের যখন ওই ঘটনাগুলো ঘটেছিল তখন ডোনাল্ড ট্রাম্প নানানভাবে ওটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিল। তখন মার্কিন পুলিশ বাহিনীর প্রধান ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, যদি সম্ভব হয় সমস্যার সমাধান করেন, যদি সমাধান করতে না পারেন জবান বন্ধ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। মনে আছে সেই বক্তব্যের কথা? আমি তো বাংলাদেশে ওই কথা ভাবতেই পারি না। আমার পুলিশ ভাই এখনো চলে 1961 সালের পুলিশ আইন দিয়ে। তো ব্রিটিশরা কি পুলিশ আইন করে দিয়ে গেছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, না ব্রিটিশদের ক্ষমতা সুসংহত করতে? তো সেই পুলিশ আইনে যেই পুলিশ চলে, সেই পুলিশ যেই কাজ করার সেই কাজই করতেছে। এখন নাগরিকেরা করতে পারে, একটা স্বাভাবিক রাজনৈতিক আবহ থাকলে অনেক কিছুই করা সম্ভব। এবং যখন রাজনৈতিক স্বাভাবিকত্বটাকে স্টিল করা হয় তখন কিন্তু সবচেয়ে সাফার করে যেই দল ওটা স্টিল করে সে দল। আপনি দেখেন
15ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে বিএনপি যে পরিমাণ গ্রহণযোগ্যতা হারিয়েছে, সে পরিমাণ গ্রহণযোগ্যতা ওই গ্রহণযোগ্যতা কিন্তু বিএনপি আর কাভার আপ করতে পারেনি। নির্বাচন দিয়ে আমরা কিন্তু আর বিএনপি কেও বিশ্বাস করি না যে বিএনপি ক্ষমতায় গেলে খুব সুন্দর নির্বাচন দেবে। কেন তাহলে 15ই ফেব্রুয়ারি নির্বাচন কেন করেছিল? কেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারের সময় কে প্রধান হবে তা নিয়ে ট্যাম্পারিং করতে গেল? সেটা তো বিএনপি শুরু করেছিল। তারপরে 2014 আর 18 নির্বাচনের পরে আওয়ামী লীগ যে সেই গ্রহণযোগ্যতা হারায়নি এটাও কিন্তু হলফ করে বলা যাচ্ছে না। আর ক্ষমতায় থাকার জন্য যখন আপনি জনগণকে সরিয়ে দেন, বলে জনগণ ক্ষমতার উৎস, আমরা ভোট দিয়ে আনবো। আমরা তো মোটেও ভোট দিই না। একটা ছোট্ট গল্প বলি জিল্লুর ভাই, যখন নেপালে রাজা বীরেন্দ্রকে মেরে ফেললেন রাজা জ্ঞানেন্দ্রর পরিবারের লোকজন, তখন রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতা নিয়ে কনস্টিটিউশন স্টে করে দিলেন। আমার খুব সাধারণ একজন নেপালি আইনজীবী বন্ধু আছে, সে আমাকে বলেছিল যে আমাদের ক্ষমতা স্টিল করে সে কনস্টিটিউশন স্টে করে দিছে, তার কত ক্ষমতা আমরা এবার দেখে নেব। মানে জনগণের ক্ষমতাটা যখন রিক্লেম করে, তখন এই 15ই ফেব্রুয়ারি নির্বাচন, 2014 নির্বাচন এবং 2018 নির্বাচন সবকটাকে নিয়েই কিন্তু জনগণের মুখে দাঁড়াতে হবে। কাজে আমি বলবো যে আমাকে সিস্টেম চেঞ্জের কথা বলতে হবে জিল্লুর ভাই। উই হ্যাভ টু টক অ্যাবাউট সিস্টেম চেঞ্জ, যাতে সকল পেশাজীবীদের ক্ষেত্রে উনি আওয়ামী লীগের, উনি বিএনপির, এই কথা আমাদের শুনতে না হয়। ক্ষমতার যেন ভারসাম্য থাকে এবং পুলিশ এবং সেনাবাহিনী যেন আমাদের পুলিশ, আমাদের সেনাবাহিনী হয়, তারা যেন আওয়ামী লীগ বা বিএনপি সেনাবাহিনী না হয়। উই হ্যাভ টু কল ফর দ্যাট সিস্টেম চেঞ্জ। অনলি তাহলেই নাগরিক সমাজ যে ভূমিকা আপনি দেখতে চাচ্ছেন সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারবে। আর এখন আমরা যেটা করে যাচ্ছি, আমরা কিন্তু সংগ্রাম করে যাচ্ছি, মুখ বন্ধ রাখি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, এবং এটা অব্যাহত থাকবে। রিজওয়ানা হাসান, আমাদের প্রত্যাশা আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা আবারও শুনবো আপনার কাছ থেকে। এবারে বলবার জন্য অনুরোধ করছি আরেকজন নাগরিক আন্দোলনের সামনের সারির মানুষ এবং আইনি লড়াই করছেন দীর্ঘদিন ধরে দেশের জনগণের হয়ে, দেশের রাষ্ট্রের নানা বিষয় নিয়ে, ডক্টর স্বাধীন সুপ্রিম কোর্ট। আপনার কাছে একটু আমি শুনতে চাইবো যে আইন এবং সংবিধান আসলে এইসব ক্ষেত্রে নাগরিকদের কি সুরক্ষা দিচ্ছে বা দিতে পারছে? ডক্টর স্বাধীন মালিক। মানে আইন থাকবে, কিন্তু তবে আইনতে প্রয়োগ করার দায়িত্ব রাষ্ট্রের। আমাদের আইন অনেক ভালো ভালো আইন আছে, খারাপ আইন যথেষ্ট হয়েছে, কিন্তু ভালো আইনও আছে, কিন্তু আইন তো প্রয়োগ করতে হবে। মানে আমার ছেলের যদি বিয়ে হয়, সাধারণত এটা মানে স্বাভাবিক যে বাবা বিয়ের আয়োজন করবে। সে বাবা যদি এখন 20 জন লোকের দাওয়াত দিয়ে, যেখানে হয়তো সবাই আত্মীয় স্বজনের প্রত্যাশা যে বাবা 500 লোককে বিয়ের দাওয়াত দিবে, কিন্তু তখন বাবা যদি 20 জনকে দাওয়াত দিয়ে বিয়ে সেরে ফেলে, তাহলে তো সেটা ঠিক, মানে দাওয়াতটা তো সামাজিক ভাবে, বিয়ের অনুষ্ঠানটা সামাজিক ভাবে মানে মর্যাদা পাবে না। আইন ঠিকই আছে, কিন্তু আইন প্রয়োগের দায়িত্ব হলো রাষ্ট্রের, এবং এই জন্য সব নির্বাহী ক্ষমতা একটা মানে, আচ্ছা ঠিক আছে আমি ইতিহাসে যাব না, মানে ওকে আমার এই বর্তমান যে রাষ্ট্র যেটাকে বলি গত 200 বছরে হয়েছে, আগের অতীতের থেকে তার মানে মূল ফারাক হলো যে আইন প্রয়োগের ক্ষমতা এবং যেটা পাওয়ার অফ ভায়োলেন্স, যে যখন দরকার হয় জোর করে, যে এইটা একটা রাষ্ট্রের একচ্ছত্র অধিকার, সেই রাষ্ট্রের সীমানার মধ্যে একচ্ছত্র অধিকার রাষ্ট্রযন্ত্রের। কোন রাষ্ট্র যদি না করে তাহলে তো আইনের দোষ নাই। লিটন আছেন, যতদূর মনে পড়ে, লিটন যদি ভুল না হয়, আমি এখন ভাবছিলাম 2017 না 18 আমরা যে প্রেস ক্লাবে আয়োজন করলাম, প্রথম বোধহয় যারা এই গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে নিয়ে বোধহয় প্রথম একটা আয়োজন করেছিলাম এই প্রেস ক্লাবের নিচের তলায় বড় হল রুমে। 2015 আছে, 2015-তে, এবং নূর খান খুব জড়িত ছিল। জাস্ট ঘটনাচক্রে বিরাট স্টেজে আমি মাঝখানে বসেছিলাম, একমাত্র ব্যক্তি বোধহয় আয়োজকদের পক্ষ থেকে ঘটনাচক্রে, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। পুরো স্টেজে প্রায় 30-40 জন গুম হওয়া, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, এখন আমার মনে হলে কান্না পায়, কারো বাবা, তারা সব ঘটনাগুলি বলে যাচ্ছিলেন। ওইটাই বোধহয় প্রথম এসেছিল, এখন পর্যন্ত ওইটাই তাদের দুঃখ কন্টিনিউ করছে। আমি যেটা করি মাঝে মাঝে, এখন এই গত করোনার পরে হয় নাই, আমাকে কেন জানি না মাঝে মাঝে পুলিশও তাদের ট্রেনিং প্রোগ্রামে দাওয়াত দেয়, ওই ইয়াং অফিসার বা ওরকম
আমি সবাইকে বলি পুলিশের ট্রেনিং প্রোগ্রামে, ধরেন আপনাদের বয়স 30-35, আর যারা এইসব অপরাধের সাথে জড়িত, আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে কাউকে চিনি না, আমার ধারণা তাদেরও বয়স এরকম 30 হবে, তার আশেপাশে হয়তো 5 বছর বেশি 5 বছর কম। এবং বাংলাদেশে বর্তমানে গড় আয়ু হলো 70 বছর। যারা এর সাথে জড়িত তারা স্বাভাবিকভাবে আরো 40-50 বছর বেঁচে থাকবে, বিচার হবেই। আজকে না হোক 30 বছর পরে হলেও বিচার হবে। একটা সমাজকে, একটা রাষ্ট্রকে টিকে থাকতে হলে যদি একেবারে লিবিয়ার মতো, আমরা সিরিয়ার মতো যদি না হয়ে যাই, ওই রকম রাষ্ট্র যদি আমরা না দেখতে চাই, তাহলে এগুলির বিচার হতেই হবে। এবং ল্যাটিন আমেরিকায় 70, 80, 90 দশকে যে ঘটনাগুলি হচ্ছিল, এখন কিন্তু বিচার হচ্ছে। আমরা খোঁজ রাখি না, কিন্তু ল্যাটিন আমেরিকার অন্তত আমার ধারণা অন্তত জনা 10 ওই সময় সেনাপ্রধান এখন জেলে আছে। ওই সমাজগুলি এখন বিচার করা শুরু করেছে। প্রত্যেক সমাজকেই এটা করতে হবে। ক্যাম্বোডিয়ার পলপট রেজিমে মানে লোক মারা গেছিল, হ্যাঁ সবার বিচার হয় নাই, কিন্তু বিচার এখনো কিন্তু বিচার হচ্ছে। এইগুলি বিচার বাংলাদেশেও হবে। মানে আজকে আমরা সবাই চাই আজকে হবে, কিন্তু আমি সব পুলিশ অফিসারদের বহু বছর ধরে এই ট্রেনিং প্রোগ্রামে গিয়ে বলি আপনারা মানে ওনারা যে এর সাথে জড়িত, বিচার হতে হবে। কতগুলি জিনিসের বিচার না হলে সমাজ টিকে থাকতে পারে না। বঙ্গবন্ধু হত্যার বিচার দেরিতে হলেও হয়েছে, এগুলি কতগুলির বিচার না হলে সমাজ ভেঙে যায়, সমাজ তখন ওই লিবিয়া সিরিয়ার মতো হয়ে যাবে। আমরা চাই না, এবং এই জন্য আমাদের সমাজে এই সবগুলির বিচার হবে। হ্যাঁ, সমস্যা হলো যে যখন কর্তৃত্ববাদী সরকার থাকে, যেটা মানে আমি মনে মনে হাসি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী মাননীয় কথাটা আমি আর ব্যবহার করব না, সলিল সমাধির কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি জন্য সব মানে আজগুবি সব গল্প ফাঁদেন। এটা খুব স্বাভাবিক। যেই কর্তৃত্ববাদী সরকারের সময় ঘটনাগুলি হয়, তারা এটা সম্পূর্ণ অস্বীকার করবেন, অন্যকে দোষ চাপাবেন, এটাই খুব স্বাভাবিক। আমরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। একটু বোধহয় মনে করিয়ে দেই, ভুলে গেলে চলবে না। এটা 2003 সালের আমাদের মাননীয় সংসদের প্রথম পাশ করা আইন, যৌথ অভিযান দায় মুক্তি আইন, যেটা আমরা কর্পোরেশন ক্লিন হার্ট বলে, যেটা মানে এখন 2002 অক্টোবর থেকে 2003 জানুয়ারি 17 তারিখ পর্যন্ত পত্রপত্রিকায় খবর অনুযায়ী তখন একটু ভ্যারি করে 57 থেকে 61 জন ওই 3 মাসে ওই যে সব হার্ট অ্যাটাকে মারা গেল, যে তখন কিন্তু আমাদের এই সব সদ্য সংসদ আইন পাশ করলো, যৌথ অভিযান দায় মুক্তি আইন। ওই আইনে বলা হলো ডেটা মনে অক্টোবরের কত তারিখ থেকে জানুয়ারির 2002 অক্টোবর থেকে জানুয়ারির 2003 বোধহয় 15 তারিখ পর্যন্ত যত মৃত্যু হয়েছে, যত লোক আহত হয়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে, যা হয়েছে, এই ব্যাপারে কারো বিরুদ্ধে কোনোদিন কখনো কোনো মামলা করা যাবে না। মামলা দায়ের হলে মামলাগুলি সব খারিজ হয়ে যাবে। ইনডেমনিটি, এই ইনডেমনিটি কিন্তু সংসদের বিএনপির সময় হয়েছিল অপারেশন ক্লিন হার্টকে দায় মুক্তি দেওয়ার জন্য। তো কি করবো আমরা, বোধহয় 2015-16 অনেক পার্লামেন্ট আসলো গেল, কেউ কিছু কথা বলে না। হাইকোর্টে গিয়ে বললাম দায় মুক্তি তোর আইন হয় না। 2-3 দিন শুনে হাইকোর্ট সহজেই রাজি হলো এবং ওই আইনটাকে বাতিল ঘোষণা করেছে। এই ঘটনাগুলি আমাদের ঘটে যাচ্ছে, এবং কিন্তু এই সব ঘটনার বিচার হবে। আর যেটা আমার এখন মনে হয়, যখন বিচার শুরু হবে, যেটা বললাম আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, বিচার যখন শুরু হবে, তখন কিন্তু এই যারা এর সাথে সরাসরি জড়িত না, যারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, তারাও কিন্তু ওই যে হুকুমের আসামি বলে অন্যান্য দেশে হচ্ছে হুকুমের আসামি বলে বিচারের কাঠগড়ায় কিন্তু দাঁড়া হবে। এবং আজকে সকালেই বিবিসিতে শুনলাম উগান্ডার মুসেভেনি প্রেসিডেন্ট, খুব প্রতাপশালী, খুব বোধহয় এই পর্যন্ত 5 বার কি 6 বার মানে একেবারে ল্যান্ডস্লাইড ভোটে জিতেছেন। জিতে বোধহয় ওনার 35 বছর এখন শাসন চলছে। সাংঘাতিক। সবসময় 5 বছর পর পর নির্বাচন হয়। আফ্রিকা এরকম দেশ অন্তত 20টা আছে, 5 বছর পর পর নির্বাচিত হয়, এবং মানে যেটা ক্ষমতাসীন দল একবারে বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় করে। তো মুসোভিনি আজকে সকালে বিবিসিতে শুনলাম ওই তাদের সেনা মানে একটা আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা, তাকে আমেরিকা
নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু তাকে সে এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান করেছে। তো নিয়ে বিবিসি খবরে তাকে তার উপরে নিষেধাজ্ঞা আছে। তো কর্তৃত্ববাদী সরকাররা এইসব করে, আমাদের দেশে ওইসব হচ্ছে। এবং আমি হাল ছেড়ে দিইনি, আমি বারবার যেটা বলছি, যেটা বিচার একদিন হতেই হবে। সমাজকে টিকে থাকলে, রাষ্ট্রকে টিকে থাকলে, এত বড় অন্যায় করে আমাদের যেমন ৭১-এ মানবতা বিরোধী অন্যায় করেছে, এই অন্যায় কোনোদিন বিচার হবে না। বিচার না করে কিন্তু সমাজ টিকে থাকতে পারতো না। আমরা বিচার করেছি, এবং আজকে যারা এইসব গুমের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত, হ্যাঁ এখন বুক ফুলিয়ে আছেন। লিটন যেটা বললেন যে মামলা নিচ্ছে না, অস্বীকার, মন্ত্রীরা অস্বীকার করছেন, অনেক কথা গালগপ্প হচ্ছে। আমি আবার আজকের এই সেমিনারের মাধ্যমে মনে করিয়ে দিতে চাই যে এই সমাজকে টিকে থাকতে হলে এদের বিচার হতেই হবে, না হলে আমরা লিবিয়া হয়ে যাব, সিরিয়া হয়ে যাব, ওইটা আমরা চাই না। ধন্যবাদ। আচ্ছা জিল্লুর, আমার কিন্তু কোর্টে ডাক পড়বে, আমাকে একটু ক্ষমা করতে হবে। এই যখন লোয়ার কোর্টে যখন রায় হয়, অভিযুক্তদের কোর্টে হাজির থাকতে হয়, আর হাইকোর্টে যখন রায় হয় ওখানে তো বাদী বিবাদী থাকে না, তখন উকিলকে উপস্থিত থেকে রায় গ্রহণ করতে হয়। আমার একটা রায় বলতে হয় এই ৫-৭ মিনিটের মধ্যে শুরু হয়ে যায়। যদি ডাক পরে ডক্টর স্বাধীন মালিক, আমরা আপনাকে মিস করব, কিন্তু ডাক যতক্ষণ না পড়ছে ততক্ষণ আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা থাকলে আমরা হয়তো শেষের দিকে আবার আপনার কথা শোনার চেষ্টা করব। আচ্ছা, না ডাক পড়ে গেছে, ধন্যবাদ। আচ্ছা, যদি পারেন আপনি কোর্ট থেকে ফেরত এসে আবার জয়েন করবেন আমাদের সঙ্গে, শোনার চেষ্টা করবো। আপনি থাকলে নিশ্চয়ই শুনবো আমরা। ডক্টর স্বাধীন মালিক, অনেক ধন্যবাদ আপনার এই আলোচনার জন্য। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, আপনি এই পর্যায়ে কিছু বলবেন? ডক্টর চৌধুরী, আমি সমাপনী বক্তব্য অনুষ্ঠানের শেষে রাখবেন, কিন্তু এই পর্যায়ে যদি আপনি কোনো ইন্টারভেনশন থাকে, কোনো বক্তব্য থাকে, খুব ছোট করে বলতে পারেন। এই পর্যায়ে আমার কয়েকটা অবজারভেশন আমি দিতে চাচ্ছি। সেটা হচ্ছে, প্রথমেই আমি আমাদের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিলকে ধন্যবাদ জানাবো এই জন্য, এই প্রথম কোনো একজন সরকার দলীয় আর নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তির কাছ থেকে আমরা শুনলাম যে ধরনের ঘটনা ঘটে না। এটা কিন্তু একটা বিরাট একটা পদক্ষেপ, যে আমরা যে কালচার অফ ডিনায়াল থেকে বেরিয়ে আসতেছি, এটা কিন্তু একটা ফার্স্ট আমি মনে করি স্টেপ। কারণ আমাদেরকে স্বীকার করতে হবে এই ধরনের ঘটনা ঘটে। আর একটা বিষয় যেটা নূর খান সাহেব বলেছেন, যে উনরা যেসব কেসগুলির কথা বলেন সেগুলি রাষ্ট্রের সংশ্লিষ্টতা আছে, সে ধরনের এভিডেন্স আছে, সেগুলির কথাই বলেন। কিন্তু আরেকটা বিষয় উজ্জ্ব থেকে যায়, যে অনেক কেস আছে যারা এরকম ডকুমেন্টেড করা যায় নাই। সুতরাং যেসব কেসের কথা বলা হয়, ৮৬টা কেস বা ৬০০টা আপনার গুম বা খুন ইত্যাদি, যদি একটা স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া করা যায়, তাহলে দেখা যাবে এই সংখ্যা কিন্তু বহুগুণ বেড়ে যাবে, যেটা আর্জেন্টিনায় হয়েছে। আরেকটা একটা অবজারভেশন, যে গুম কিন্তু একটা ডেঞ্জারাস জিনিস, এটা কিন্তু খুনের থেকেও বেশি। কারণ একজন ব্যক্তি যখন গুম হয়ে যান, তার পেছনে থাকে কিন্তু একটা পরিবার, তার পেছনে থাকে নিকটজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী। তারা কিন্তু প্রতিনিয়ত আশা করেন উনি হয়তো ফেরত আসবেন। আমি উদাহরণ দেই, যে ৭১ সনে শুধু যে সবাই খুন হয়েছে পাকিস্তানিদের হাত, তা কিন্তু না, কিন্তু গুম হয়েছে অনেক ফ্যামিলি। সারাই ৫০ বছর পর্যন্ত এখনো যারা বেঁচে আছেন, তারা কিন্তু আশা করেন হয়তো তাদের নিকটজন কোনো না কোনো ভাবে হয়তো ফেরত আসবেন। আশার বিরুদ্ধে আশা, এইরকম একটা পরিস্থিতি যখন ফেলে দেয়, সেটা কিন্তু ভয়াবহ। এবং এই অপরাধ যারা করতে যায়, প্রথমে গুম করে, তারপরে দেখা গেছে যে গুমের শিকার যারা হয়েছেন, তারা কিন্তু তাদের লাশ পাওয়া যাচ্ছে। অর্থাৎ তারা একসাথে দুইটা অপরাধ করতেছেন। একটা হচ্ছে যে তার লিবার্টি আপনি নিয়ে নিচ্ছেন, তারপরে তাকে আপনি খুন করছেন, আপনি তার এভিডেন্সটাকে পৃথিবী থেকে আপনি একদম নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছেন। এর থেকে বড় অপরাধ কিছু হয় না। নূর খান সাহেবের আমি আরেকটা পয়েন্ট, যে আপনি যে রোম স্ট্যাটিউট অনুসারে যদি এই গুমের ঘটনা ধারাবাহিকভাবে হতে থাকে, তখন কিন্তু এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির দিকে চলে যায়। আমি মনে করি কি, গত যে ডিকেড অফ ডিসঅ্যাপিয়ারেন্স, বাংলাদেশে গত 10 বছরের ডিকেড অফ ডিসঅ্যাপিয়ারেন্স বলা যেতে পারে, এইখানে যে পরিমাণের গুম হয়েছে, গুমের সাথে খুন হয়েছে, এটা
ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির দিকে চলে গেছে। আমার মনে হয় যারা যে হিউম্যান রাইটস ডিফেন্ড করতেছেন তাদেরকে উচিত হবে এই যে যারা এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, নীতি নির্ধারকরা আছেন, তাদেরকে ডিফেন্ড করা। কারণ ওনারা কাজ করতে পারেন না, ওনাদের উপর নানাবিধ হুমকি আসে, নানাবিধ চাপের মধ্যে থাকেন। যেটা সৈয়দা রেজানা হাসান বললেন যে আপনার একটা ফান্ড আপনি নেবেন সামান্য কিছু, তার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এইভাবে তো হয় না, এইভাবে হয় না। আরেকটা, এই যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তার এই নির্মম মন্তব্যটা পীড়া দেয়, যেখানে হিমায়িত হয়ে 7 জন লোক মারা গেল, অনেক লোক মারা গেছে বাংলাদেশি এই অবৈধ পথে যেতে যেয়ে, সেখানে তাদেরকে উনি গুমের সাথে, এটা একটা পারভার্সন, আমি বলবো যে এটাকে নিন্দার ভাষা নাই। উনি একসাথে হচ্ছে কি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে হচ্ছে এনফোর্সড অ্যান্ড ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স, তার সাথে উনি কিন্তু একটা হিউম্যান ট্রাফিকিং কে যোগ করতেছে। উনি কি বাংলাদেশ সরকারের মন্ত্রী না কোন দেশের মন্ত্রী আমি জানি না, উনি কিন্তু হিউম্যান ট্রাফিকিং এর যে বিষয়টা, এটা দায়িত্ব তো রাষ্ট্রের। এই যে হিউম্যান ট্রাফিকিং যে হচ্ছে এটাকে ফিরানো, এটা দায়িত্ব তো রাষ্ট্রের, সেটাও উনি কিন্তু সবার সামনে তুলে এনে ধরলেন। যাই হোক, আমি এই পর্যায়ে আমার বক্তব্য এখানেই সীমাবদ্ধ রাখতে চাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ মিস্টার চেয়ার। আপনার বক্তব্য আমরা আবার অনুষ্ঠানের শেষে শুনবো, এবং অত্যন্ত যথার্থ আপনি বলেছেন যে হিউম্যান ট্রাফিকিং এ যেটা হয় সেটার দায় তো রাষ্ট্রের, রাষ্ট্র এখানে কতটা দায় নিচ্ছে এটি একটি প্রশ্ন। আরেকটি যেটি আপনি বলছিলেন যে এই যে যারা গুম হয়ে যাচ্ছে তাদের পরিবার তাদের সৎকার করতে পারছে না, তাদের মরদেহ বা সমাধিস্থল কোনোদিন যাওয়ার বা ভিজিট করবার সুযোগ হয় না, কারণ তারা জানেই না যে তার স্বজন বেঁচে আছে না মারা গেছে। আরেকটি সমস্যা হয় আইনি সমস্যা। যদি ধরেন কোনো পরিবারের কোনো অভিভাবক মারা যান, তার যে তিনি 20 বছর 30 বছর ধরে নেই, কিন্তু তার পরিবার কিন্তু তার সহায় সম্পত্তি উত্তরাধিকারে কোনোভাবে সেটেল করতে পারেন না। ব্যাংকিং জটিলতা যেগুলো আছে, এটা একটা পরিবারের জন্য অনেক বড় সংকট তৈরি করে। যাই হোক, আমরা সেকেন্ড রাউন্ডে বা ফাইনাল রাউন্ড এই পর্যায়ে আমি আবারও বলবার জন্য অনুরোধ করবো। এই পর্যায়ে কেউই আমি আশা করবো যে 3-4 মিনিটের বেশি নেবেন না, প্রয়োজন না হলে। আইন ও সালিশ কেন্দ্রের মহাসচিব মোহাম্মদ নূর খান, যিনি লিটন খান হিসেবেও আমাদের সবার কাছে অত্যন্ত পরিচিত। মিস্টার খান। মোহাম্মদ নূর খান আছেন আমাদের সঙ্গে? জি, আমি আছি। প্লিজ। আসলে যে জায়গাটিতে আমাদের এখন খুব বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে আসলে তো এটা যে একটা হচ্ছে যে আমরা ঘটনা যেগুলি লক্ষ্য করছি যে 1 দশক ধরে প্রায় প্রতিনিয়ত প্রতিদিন ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনাগুলোর প্রধানত শিকার হচ্ছেন বিরোধী মত, বিরোধী দল এবং যারা বিভিন্ন সময় যৌক্তিক সমালোচনা করেন এই মানুষগুলো। এর বাইরে কিছু কিছু অপরাধী বলি বা কিছু মামলার সন্দিগ্ধ আসামি, তাদেরকেও এই ঘটনার শিকার হতে হচ্ছে। এই একটি জিনিস আমরা খুব প্রত্যক্ষ করছি কাছের থেকে। আরেকটি জিনিস যেটা আমাদের খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে এই যে ধারাবাহিকভাবে ঘটনাগুলো ঘটছে, আমি এর আগের আলোচনায় বলেছিলাম যে নারায়ণগঞ্জের যে ঘটনাটি ঘটেছে তারেক সাইদ সাহেবের নেতৃত্বে, এটা তো নিম্ন আদালতে প্রমাণিত, অথচ তার বিরুদ্ধে কিন্তু তারও আগে 2 জন মানুষকে অপহরণ করার, গুম করার অভিযোগে আদালতে অভিযোগ ছিল। আমার প্রশ্নটা হচ্ছে যে যাদেরকে আমরা টাকা, আমাদের ট্যাক্সের পয়সায় যাদেরকে আমরা বেতন দেই, যারা চেইন অফ কমান্ডের ঊর্ধ্বতন অবস্থানে অবস্থান করেন, তাদের দায়িত্বটা কি? তারা কি তাদের দায়িত্ব এড়াতে পারেন না? কেন পারেন না? কারণ দেখেন, সাইদ তারিক সাহেব কিন্তু একটা কথা বলেছেন তার বক্তব্যে, সেটি তার জবানবন্দিতে, যে তিনি একটি র্যাবের একটি মিটিং এ তিনি উপস্থিত ছিলেন তাদের কমান্ডারদের, এবং সেই মিটিং এ তিনি একটি চিরকুট তাকে ধরিয়ে দেয় তার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। এটি কিন্তু আর পরবর্তীতে আমরা তদন্ত হতে দেখিনি, জিজ্ঞাসাবাদ হতে দেখেছি। ওই কর্মকর্তাকে বিভিন্ন কমিশন জিজ্ঞেস করেছে, এটা আমরা দেখেছি, কিন্তু সেই জিজ্ঞাসাবাদে কি আসলো না এই বিষয়টা কিন্তু আমরা সেই রিপোর্ট আর পাইনি। তো এই যে একটা জিনিস, একটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য আছে একজন অপরাধীর দ্বারা, সেটি কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে ঘটনাটা আসলে কি এইভাবে আনুষ্ঠানিকভাবে বা চেইন অফ কমান্ডের ঊর্ধ্বতন পর্যায়ের লিডারশিপ থেকে এই
নির্দেশনাগুলো আসে কিনা। আর যদি সেই নির্দেশনাগুলি ওখানে এসে থাকে, তাহলে রাষ্ট্র যারা পরিচালনা করেন, যে রাজনৈতিক শক্তি, তারা যখন ধারাবাহিকভাবে একের পর এক এই ধরনের অভিযোগ আসে, তাদের ভূমিকাটা কি ছিল? তারা কি চোখ বুজে ছিলেন, না তারা ঘটনাটাকে পাশ কাটিয়ে মজা নিতে চেয়েছিলেন, নাকি তারা নিজেরা মনে করছেন তার তার জবাবদিহি হতে হবে না, সুতরাং এই বিষয় চলতে থাকুক, আমি তাদের উপর ডিপেন্ড করে সবকিছু করব। এই যে অবস্থাগুলো, এই অবস্থাটা আসলে অবসান হতে একটা নিরপেক্ষ, নির্ভরযোগ্য, আস্থাভাজন, যাদের উপর আস্থা রাখতে পারি, এরকম একটি তদন্ত কমিশন হওয়া দরকার। কারণ এটি একটি দুটি ঘটনা না, শত শত ঘটনা এটা সংঘটিত হয়েছে এবং অভিযোগও আছে। তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি জিনিস আমি ইঙ্গিতপূর্ণ মনে করি, সেটি হচ্ছে যখন মেজর সিনহা হত্যা হয়, ক্রসফায়ার সিনহাকে হত্যা করা হয়, এবং তারপর দেখেন মিস্টার খান, একজন সাংবাদিক বন্ধু আপনার অ্যাবডাকশন অ্যাটেম্প যেটি আপনাকে কেন্দ্র করে হয়েছিল, সেটি সম্পর্কে একটু শুনতে চাইছেন, খুব ছোট্ট করে যদি বলেন, খুব বেশি সময় আর আমি আপনাকে দিতে পারছি না। আমি 1 মিনিটের ভিতর বলি যে ঘটনাটি ছিল, যখন আমাকে এরকম একটি ঘটনার মুখোমুখি প্রায় হতে যাচ্ছিলাম, তার আগে পরে কিছু ঘটনা আছে, আগের কিছু ঘটনা আছে, তারা আমাকে ফলো করছিল, তারা আমাকে খোঁজ খবর অফিসে এসে নিচ্ছিল এবং নানান ছদ্মবেশে, যাই হোক সেইগুলো নিয়ে আমি কিন্তু কয়েকটি জিডি করেছিলাম, কিন্তু তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল না। তার পরবর্তীতে আমি যখন এই 7 খুনের ব্যাপারে কিছু কথা খুব স্পষ্ট করে বলার চেষ্টা করেছি, দায় নিয়ে যখন বলেছি যে এই জায়গাগুলো আমাদের দেখা উচিত, এবং এই যে চেইন অফ কমান্ডের যে ব্যাপারটা আছে, এত বড় ঘটনা ঘটলো, চেইন অফ কমান্ডের ঊর্ধ্বতনরা দায় নিবেন না, তা তো হতে পারে না। সুতরাং এই কথাগুলি যখন আমি পত্রপত্রিকায় আমার মন্তব্যের ক্ষেত্রে বলেছি, এইটির পরবর্তীতে আমাকে একটু প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়া হয়, এবং পরবর্তীতে আমি অফিস থেকে বেরিয়ে যখন আসছিলাম, তখন একটি মাইক্রোবাস যখন ফলো করার চেষ্টা হয়, সেই সময় আমি স্কেপ করতে পেরেছিলাম। এটা আমি মনে করি সৌভাগ্যবান আমি। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত করেছিল এবং তার তদন্তে কি পেয়েছিল সেটি স্পষ্ট করে আমাকে বলেনি, আমাকে শুধু মৌখিকভাবে কিছু জিনিস বলেছিল, সতর্ক থাকতে বলেছিল, আমার পাহারার ব্যবস্থা করতে চেয়েছিল। আমি বলেছি আমার বাসায় পাহারার লোক বসার মতো জায়গা নেই ভাই। যাই হোক, তারা আমাকে সাপোর্ট দিয়েছিল পরবর্তী কিছু সময়ের জন্য। এটা খুব, তাদের বক্তব্য আমার কাছে খুব ইঙ্গিতপূর্ণ ছিল। তারা আমার সাথে পার্সোনালি যখন কথা বলেছেন, যারা তদন্ত করেছেন, সেটি ইঙ্গিতপূর্ণ ছিল, এবং আমি বিশ্বাস করি যদি কখনো সেই তদন্ত রিপোর্ট তারা প্রকাশ করেন, সেখানেও কিছু আভাস আমরা পাবো। আর আমি একটু বলি, মেজর সিনহা, মেজর সিনহা এবং এই যে মার্কিন সেনশন, এই ঘটনাগুলো ঘটার পর আমরা দেখছি যে প্রায় শূন্যের কোঠায়, মেজর সিনহা হত্যার পরে তো প্রায় 1.5-2 মাস ঘটনা, একটি ছাড়া ঘটনা ঘটেনি। আর এই 10ই ডিসেম্বর ট্রাভেল রেস্ট্রিকশন জারির পরে কিন্তু ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসছে। কেন? যদি ঘটনাগুলো সাজানো না হয়ে থাকে, ঘটনাগুলি যদি পরিকল্পিত না হয়ে থাকে, তাহলে আজকে কেন শূন্যের কোঠায়? তার মানেই হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার যারা পরিচালনা করেন, তারা যদি চান ঘটনা ঘটবে, তারা যদি চান ঘটনা ঘটবে না। তো আমি এইটুক বলে আজকে শেষ করতে চাই। আমি চাই যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা নিশ্চয়ই খেয়াল রাখবেন যাতে এই ধরনের একটি ঘটনাও না ঘটে। কারণ মনে রাখতে হবে যে এটির শিকার আমি, আপনি, আজকে যারা ক্ষমতায় আছেন, আজকে যারা ক্ষমতার বাইরে আছেন, আমার সন্তান, আপনার সন্তান, সবাই ঝুঁকির মধ্যে থাকছে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ নূর খান। এরপরে যারা বলবে তাদের কাছে আমি আরো কিছু বিষয় শুনতে চাইবো, এবং আমরা একটা বিষয় জানি যে 2013 সাল থেকে গুম বিষয়ে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরের অনুমতি পেতে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে, এবং সর্বশেষ 2020 সালের এপ্রিলেও বাংলাদেশ সফরের অনুমতি জানিয়েও তারা কিন্তু বাংলাদেশ থেকে কোনো সাড়া পাচ্ছে না। কেন এই প্রবণতা, সেটিও শুনতে চাইবো। এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করছি বেলার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানকে। সৈয়দা রিজওয়ানা হাসান। জি, আমার জন্য কোনো কংক্রিট প্রশ্ন আছে জিলুর ভাই? কনক্রিট প্রশ্ন এই মুহূর্তে আর নেই। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা আগে বলেছিলাম তারই ধারাবাহিকতায় যদি একটু বলি যে আমাদেরকে আসলে ওই যে একটা জাস্ট ছোট্ট করে আমি যেটি এই পর্যায়ে বলছিলাম যে আপনারা বলছিলেন যে ডিনায়ালের একটা প্রবণতা আছে, এবং আমি এক পর্যায়ে বলছিলাম যে বাংলাদেশের ভেতর থেকে কথা হলে সরকার
নীতি নির্ধারকরা নড়াচড়া করেন না, বিদেশ থেকে আসলে নড়াচড়া করেন। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি এখন বিদেশ থেকে কথাবার্তা বলা হলেও, চিঠিপত্র দেওয়া হলেও একদমই নড়াচড়া হয় না। সেটি কেন, সমস্যাটা কোথায় বলে মনে হয়? না, আমার কাছে মনে হয় কি, যেভাবে করে ক্ষমতাটা এক্সারসাইজ করা হচ্ছে, সেভাবে করে এইটা ছাড়া তো আর তাদের কাছে হয়তো বা আর কোনো উপায় নেই, বিকজ দে হ্যাভ টু বি ইন আ ডিনায়াল মোড, দে কান্ট বি kind of accepting what we say, because that's the only path they have for them to follow. হ্যাঁ, তো I would rather like to say যে আমাদেরকে আসলে দল বা ব্যক্তির দিকে না তাকিয়ে একটা সিস্টেম চেঞ্জের কথা বলতে হবে, এবং এই সিস্টেম চেঞ্জটা সকল ক্ষেত্রে আসতে হবে। আপনার নাগরিক সমাজ নিয়ে যে হতাশাটা আছে, আপনার না, অনেকেরই আছে, আমার নিজেরও আছে নাগরিক সমাজের একজন সদস্য হিসেবে। সেখানে আবহে পরিবর্তন আনতে হবে। আমাদের রাজনীতি আসলে কে পরিচালনা করবেন? আমরা সবসময় সেনা শাসনের বিরুদ্ধে কথা বলি, তাই না, যে আমরা গণতন্ত্র চাই, সেনা শাসনের বিরুদ্ধে। কিন্তু কখনো কি সেনা শাসনের বাইরে সে অর্থে আমরা যেতে পেরেছি? আমাদের যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করি, তারা দেখা যায় কয়দিন পরে নদী দখল করে, পাহাড় কাটে। এই কয়দিন আগেই পত্রিকায় দেখলাম যে কয়েকটা প্রকল্পের সময়সীমা বাড়িয়ে 60,000 কোটি টাকা আমাদেরকে বাড়তি দিতে হবে, যেটা দিয়ে নাকি 2টা পদ্মা সেতু বাড়ানো যেত। তো এই যে অর্থ এবং রাজনীতি, দুটো তো আসলে ভিন্ন জিনিস। দুইটাকে ভিন্ন করে রাখবার জন্য যে আইন কানুন গুলো দরকার, যে সিস্টেম গুলো দরকার, সেগুলো আনতে হবে। আমাদের অসীমদা খুব সুন্দর করে বলেছেন, 50 বছর পরে আমরা একটা নির্বাচন কমিশন আইন পেয়েছি। পরে আমার মনে হলো যে কেন যে নির্বাচন কমিশন আইনটা চাইতে গেছিলাম, এই আইন তো আর চাইনি, চেয়েছিলাম তো অন্য একটা আইন যেখানে সকলে মতামত দিব। এখন আসলে ভুল সময়ে ভুল মানুষের কাছে ভুল জিনিস চাইলে এটাই তো আমাদের হবে। তো আমরা সামনে আমাদের একটা নির্বাচন আছে। আমি মনে করি এই 2টা বছর খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা নাগরিক সমাজের আছি, দেশকে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে ভাবি, আমরা যেন আমাদের ভাবনা চিন্তাগুলো খুব স্বচ্ছভাবে তুলে ধরি, এবং দেশ হোক বিদেশ হোক, যেখান থেকেই যৌক্তিক কথা বলা হয় না কেন, সেটা যেন সরকার এবং বিরোধী দল গ্রাহ্য করেন। কারণ বিরোধী দলের অ্যাটেম্প যদি হয় যে ওরা 15 বছর যাবৎ অনেক অর্থনীতি আর রাজনীতি একসাথে করে খেলেছে, এবার আমরা ক্ষমতায় এসে খেলবো, এই ক্ষমতার পট পরিবর্তনের, এই ক্ষমতার পরিবর্তনের আমার কোনো প্রয়োজন নেই। আমার দরকার আই নিড আ সিস্টেম চেঞ্জ, যেখানে আমার জুডিশিয়ারির কাছে গেলে সে বিব্রত হবে না, যেখানে আমার নিরপেক্ষ বিচারপতি থাকবে, যেখানে আমার কোনো ব্র্যান্ডিং থাকবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা বিচার বাহিনীর এবং নাগরিক সমাজের। তো ওই রকম একটা সিস্টেমের কথা আমাদেরকে ভাবতে হবে। নতুবা এই যে এত উন্নয়নের ডঙ্কা আমরা বাজাচ্ছি, এই উন্নয়নটাকেও কিন্তু আমরা আসলে আর টেকসই করে রাখতে পারবো না। এবং 2টা বড় রাজনৈতিক দলই যদি মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যদি 2টা রাজনৈতিক দলকে প্রশ্নবোধক ভাবে দেখার চেষ্টা করে, তাহলে বিরাজনীতিকরণের দায় কিন্তু অন্যদের উপর চাপানো চলবে না। আপনার রাজনীতি যদি আপনাকে জনগণের থেকে সরিয়ে দেয়, তাহলে বিরাজনীতিকরণের দায় কিন্তু আমার উপর বা আপনার উপর দিলে চলবে না, সে দায়িত্ব আপনাকেই নিতে হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দা রেজওয়ানা হাসান। ডক্টর স্বাধীন মালিক ছিলেন আমাদের সঙ্গে, উনি কি আছেন? ডক্টর স্বাধীন মালিক, আপনি কি আছেন আমাদের সঙ্গে? আমার মনে হচ্ছে আসলে নেই। আমরা একটা বিষয় জানি যে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং কমিটির একটা নথিতে বলা হয়েছে, অনেকেই দেখেছেন যে বাংলাদেশে গুমের পরিস্থিতি বেশ উদ্বেগজনক, এবং গত কয়েক বছর ধরে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও বাংলাদেশ সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। এবং 1996 সাল থেকে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। বাংলাদেশ কেবল একটি গুমের অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান মাত্র একটি ক্ষেত্রে তারা ব্যাখ্যা করেছে, এবং ওয়ার্কিং গ্রুপ অমীমাংসিত বাকি অভিযোগের বিষয়ে শিগগিরই জবাব দেবে বলে আশা রাখে এখন পর্যন্ত। এবং বাংলাদেশে গুমের ক্ষেত্রে র্যাবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এগুলো আমরা সবাই জানি, এবং এগুলো দ্রুত তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত, এটিও আমাদের প্রত্যাশা। আমি এই পর্যায়ে বলবার জন্য অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। এবং মোহাম্মদ হারুনুর রশিদকে এই কথা সূত্র ধরে আমার প্রশ্ন যে ক্ষমতায় থাকলে বিএনপিও কিন্তু যেগুলো করা দরকার, আমার অন্যান্য আলোচকদের আলোচনা থেকেও আমরা সেটি বুঝেছি, ক্ষমতায় থাকলে সেগুলো অ্যাড্রেস করবার দিকে মনোযোগ দেয় না। এবং এই যে জাতিসংঘ ওয়ার্কিং গ্রুপের যে নথি থেকে যেটি বোঝা যাচ্ছে যে 96 সালের পর থেকেই কিন্তু তারা এই বিষয়ে ব্যাখ্যা চাচ্ছে, এবং আমরা জানি যে 96 সালের পরেও কিন্তু বিএনপি এক টান ক্ষমতায় ছিল, তো বিএনপিও রেসপন্স করেনি। আমি হারুনুর রশিদ। জি, ধন্যবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচক বৃন্দরা যার যে সমস্ত আলোচনা এখানে উপস্থাপন করেছেন, আমি তাদের এই আলোচনার সারাংশের সাথে আমি একমত পোষণ করছি। এবং বিশেষ করে আমি বলবো নূর খান যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। আমি বর্তমান এই গত 10 বছর যাবৎ গুমের যে সংস্কৃতি মানে বাংলাদেশে বিদ্যমান,
সেটার ক্ষেত্রে আমি সম্পূর্ণ একমত। আমি অন্যান্য যে প্রসঙ্গটা আপনি বলেছেন আমি জাস্ট এই আলোচনা দিয়ে শুরু করতে চাই। চাঁপাইনবাবগঞ্জে আমার নির্বাচনী এলাকায় আপনার একেবারে আমি যে ইউনিয়নের ভোটার, এখানে প্রায় একেবারে আমাদের সকলেই বিএনপি সমর্থিত প্রায় 12 জন কর্মীকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। সেখানে তারা 3 মাস আপনার নিখোঁজ ছিল, গুমের শিকার হয়েছিল। এটা মানবাধিকার কমিশনের তাদের পরিবারের সদস্যরা মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দাখিল করছে, প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলোর কাছে বিষয়টি অবহিত করা হয়। আমি পার্লামেন্টও বিষয়টি নিয়ে জোরালোভাবে বিষয়টি অবহিত করি এবং সবচাইতে উল্লেখযোগ্য বিষয় দেখেন যেটা ওখানে বলেছে যে এই যে গুমের শিকার যারা হচ্ছে তার কিছু কিছু ফিরে আসছে এবং আরেকজন আপনার যুবক 18 বছরের যুবক তাকেও ঢাকা থেকে গ্রেপ্তার করা হওয়ার পর যখন এটি আপনার অভিযোগ দাখিল করা হলো 7 দিন পর তার গ্রামের বাড়ির সামনে এসে তাকে বিনা বিচারে তাকে হত্যা করা হলো। আর বাকিগুলোকে 3 মাস পর আমার পার্শ্ববর্তী জেলায় আপনার তাদেরকে আপনার উদ্ধার দেখানো হলো এবং তাদেরকে মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তারা যখন আদালত থেকে মুক্তি পেয়ে আসলো আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম যে তোমরা 3 মাস কোথায় ছিলে, তারা নীরব, তারা কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করে নাই। অর্থাৎ তাহলে এই যে 3টা মাস তারা কোথায় ছিল, এই যে নিখোঁজ অবস্থায় ছিল, কোথায় ছিল, এটা রাষ্ট্রের দায়িত্ব। এবং এই আজকে বাংলাদেশে আপনার এই যে গত 10 বছর যাবত যে গুম বলি বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই বলি না কেন, এগুলো কিন্তু ভিন্ন মত বা বিরোধী দলের নেতা কর্মীরাই এর শিকার হয়েছে 80 থেকে 90%। কোনো সন্দেহ নাই। যার ফলশ্রুতিতে এখানে আলোচকরা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে আপনি মুক্ত মতামত প্রকাশের ক্ষেত্রে যে আজকে একটা ভয়াবহ আপনার সংকট তৈরি হয়েছে বা নাগরিক সমাজের মধ্যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তিও যদি আজকে এই রাষ্ট্রের এই সমস্ত কর্মকাণ্ডের সমালোচনা করেন তাকে বিএনপি তকমা দেওয়া হচ্ছে বা বিরোধী তকমা দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে আজকে সুধীজনরাও কিন্তু এই সমস্ত অপরাধগুলোর বিষয়ে তারা যে আমরা ছাত্র রাজনীতির সময় থেকে দেখে আসছি যে বিভিন্ন রাষ্ট্রে অপরাধ সংগঠিত হলে তারা যে লেখনী বা বিভিন্ন মাধ্যমে যে প্রতিবাদগুলো করতো, আজকে অত্যন্ত সুধীজনরাও কিন্তু এই সব ক্ষেত্রে থেকে আজকে দূরে অবস্থান করছেন মান সম্মান বা তাদের ইজ্জতের কারণে বা তাদের বিভিন্ন এই সমস্ত নিপীড়ন নির্যাতনের ভয়ে। আজকে বলতে অপেক্ষা নাই, এখানে জনাব অসীম কুমার উকিল আছে। আমরা সবসময় গত 10 বছর ধরে লক্ষ্য করছি যে রাষ্ট্র এবং সরকার এটা কিন্তু দুটো ভিন্ন জিনিস। আজকে এই সমস্ত অপরাধগুলো যখন সমালোচনা করা হচ্ছে বা এই সমস্ত অপরাধগুলোর বিষয়ে যখন বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন সংগঠন থেকে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের তকমা দেওয়া হচ্ছে এবং অনেকের বিরুদ্ধে মামলা পর্যন্ত দেওয়া হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগের, যে কারণে আপনার এই যে কর্তৃত্ববাদী শাসন, এটা ইতিমধ্যে আলোচনায় এসছে যে কর্তৃত্ববাদী শাসন যখন এটা দেশে চলমান থাকে তখন স্বাভাবিক কারণে তাদের শাসনকে প্রলম্বিত করা, দীর্ঘায়িত করার জন্য এই ধরনের অব্যাহত একটা সংস্কৃতি কিন্তু আপনার বিদ্যমান থাকে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে স্বাধীন মালিক ভাই যেটা বলেছেন, আমি বিএনপির একজন কর্মী, আমি শুরুতেই বলেছি যে আমি আমার ছাত্র জীবন থেকে যখন আমি ছাত্র রাজনীতি শুরু করি তখন কিন্তু স্বাধীনতার পর যে রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল তাদের যে নিপীড়ন, নির্যাতন বা গুম, অপহরণের ক্ষেত্রে যে ঘটনাগুলো সারা দেশে বিদ্যমান ছিল সেগুলো কিন্তু আমরা তখন ছাত্র রাজনীতির সময় এগুলো আলোচনার বিষয়বস্তু ছিল এবং নিঃসন্দেহে পরত রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং সেই জায়গাগুলো থেকে কিন্তু আওয়ামী লীগ আপনার স্বাভাবিক কারণে এখনো সেগুলো কিন্তু এখনো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ জবাব দিতে জায়গায় রয়েছে। ক্লিন হার্ট অপারেশনের সময় বিএনপির সময় তখন আমি পার্লামেন্টের সদস্য এবং ওই সময় যে আপনার সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা আপনার নিয়ন্ত্রণে রাখার জন্য নামানো হয়েছিল এবং কিছু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার মধ্যে অধিকাংশই কিন্তু বিএনপি সমর্থিত আপনার কর্মী সমর্থকরা ছিল। পার্লামেন্টে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক পার্লামেন্ট মেম্বার এটার ব্যাপারে প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম যে না এটা থেকে এটা বন্ধ করা হোক। এবং আমার নির্বাচনী এলাকায় ক্লিন হার্ট অপারেশন চলাকালীন সময়ে তৎকালীন সময়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটি সমাবেশে এসেছিলেন, বিরাট জনসমাবেশ। তৎকালীন সময় আওয়ামী লীগের জেলা সভাপতি উনি ইন্তেকাল করেছেন, উনি তখন পৌরসভার আমার মেয়র ছিল, উনি আটক ছিল এবং আমি প্রকাশ্য জনসভায় মিনিমাম 50,000 লোকের জনসভায় তার মুক্তি দাবি করেছিলাম, বলেছিলাম নো, সে জনপ্রতিনিধি, সে নির্বাচিত প্রতিনিধি, তার যদি কোনো অপরাধ থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এইভাবে আপনার এই ক্লিন হার্ট অপারেশনের ওই তৎকালীন সময় যারা দায়িত্ব ছিল তাদের ক্যাম্পে নিয়ে যে আটক রাখা এটা বেআইনি, এটা অন্যায়। এবং তারপরে কিন্তু এটা আমি সরাসরি এগুলো হয়তো পত্রিকায় তখন যেহেতু একটা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দল করার কারণে প্রকাশ্য সংবাদ সম্মেলন করা বা এগুলোর সমালোচনা করা তো স্বাভাবিক কারণে আমরা বিএনপি আওয়ামী লীগ যারা করি তাদের সীমাবদ্ধতা রয়েছে। আমি অসীম কুমার উকিলকে বলবো যে উনিও কিন্তু ছাত্র রাজনীতি করেছে, এগুলো অপরাধ। এই যারা আজকে গুমের শিকার হয়েছে, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের স্বজনদের যে ব্যথা, যে দুঃখ, যে কষ্ট,
যাদের হারিয়েছে তারাই কিন্তু এটার ব্যাপারে সবচেয়ে বেশি আজকে ব্যথিত। আজকে আওয়ামী লীগের জায়গা থেকে একজন কোন সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য উপস্থাপন করেছে তার কেউ প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে? আজকে তো আমরা বিভিন্ন টেলিভিশন টকশোতে যাচ্ছি, এই ঘটনাগুলো আলোচনা হচ্ছে, এখন দোষারোপের বিষয় চলে আসছে যে আপনাদের সময় হচ্ছে, কিন্তু এই যে এত বড় একটা অপরাধমূলক কথা বললো স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী দায় এড়িয়ে যাওয়ার জন্য, এইটার ব্যাপারে তো তাদের জায়গা থেকে অবশ্যই নিন্দা জানানো উচিত যে না, এই ধরনের কথা বলা ঠিক নয়। সরকারের দায়িত্বে থাকা অবস্থায় ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে যারা গুমের শিকার, আজকে এই পর্যন্ত যে আপনার এই যা মায়ের ডাকের যে যারা গুমের শিকার হয়েছে তাদের বাড়িতে আইন প্রক্রিয়া সংস্থা গিয়ে যে ধরনের আপনার নিপীড়ন বা নির্যাতন বা তাদের উপর চাপ প্রয়োগ করছে, এটা গণমাধ্যমে একদম পরিষ্কারভাবে প্রস্ফুটিত হয়েছে এবং এখানে অনেক পুলিশ কর্মকর্তাকে অস্বীকার করেছে। কিন্তু সরকারের জায়গা থেকে বা অসীম কুমার উকিলদের মতো মাননীয় সংসদ সদস্যরা এই যে গুমের শিকার ব্যক্তিদের বাড়িতে গিয়ে এই 10 বছর 12 বছর থেকে যারা আজকে নিখোঁজ রয়েছে তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া বা তাদের ব্যাপারে যে সমস্ত কর্মকাণ্ডগুলো আমি সরকারি দলের জায়গা থেকে কেউ এর প্রতিবাদ করেছে, নিন্দা জানিয়েছে, জানা না। তো আসলে ঘটনা হচ্ছে কি, আমাদের জনাব রেজনা হক যে কথাগুলো বলেছেন যে সত্যিকার অর্থে আজকে রাষ্ট্র যদি মনে করে যে আমি এই জায়গা থেকে বেরিয়ে আসব, এটি সম্ভব। রাষ্ট্র যদি মনে করে যে না, আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, এই সমস্ত অপরাধ বন্ধ করতে হবে, কারণ এগুলো কিন্তু গবেষণায় দেখা গেছে যে আমাদের নূর খানরা যারা আজকে এই সাথে মানবাধিকার সংস্থাগুলো যারা আজকে এসব নিয়ে কাজ করছেন, দেখা গেছে অধিকাংশই 98% এই সমস্ত অপরাধের সাথে আইন প্রক্রিয়ারী সংস্থাগুলি কিন্তু জড়িত। যে কারণে আমি মনে করি যে আজকে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে দেশটি স্বাধীন করেছি, এই স্বাধীন বাংলাদেশের আমাদের যে সংবিধান, এই সংবিধানকে আমাদের সুরক্ষার জন্য এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারাই এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। এছাড়া আমরা যারা বৃহত্তম রাজনৈতিক দল, আমাদের নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য বা আমাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আমি মনে করি যে আজকে হ্যালো আমরা শুনছি আমরা এই ধরনের আপনার অপরাধ থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের সবচেয়ে দায়িত্ব, কারণ আমরা তো দেশ পরিচালনা আমরাই করছি, রাজনীতিবিদদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সত্যিকার অর্থে যে আজকে এই সমস্ত অপরাধ, এই সমস্ত ঘটনাগুলো থেকে বেরিয়ে আসার জন্য আজকে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের কি ভাবমূর্তি বাড়ছে। আজকে জাতিসংঘের আপনার গুম বিষয়ক আপনার যে ওয়ার্কিং গ্রুপের নথিতে যেটা আপনি বললেন যে আজকে বাংলাদেশের যে উদ্বেগজনক পরিস্থিতি গুমের বিষয়ে, এটি তো আমাদের জন্য সুখকর নয়। আজকে যে মার্কিন স্যাংশনই হোক বা বিভিন্ন মানবাধিকার সংস্থা আজকে অভিযোগ দাখিল করছে জাতিসংঘের কাছে, এটিকে বিএনপির উপর লবিস্ট নিয়োগ করে দোষারোপ করা হচ্ছে, এই ধরনের যে অভিযোগ করি হচ্ছে, এটি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সত্যিকার অর্থে এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে কিনা, এই ধরনের বাংলাদেশে ঘটছে কিনা, কি কারণে এই ঘটনাগুলো ঘটছে, এর গভীরে আমাকে যেতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি কোনোটাই কিন্তু পবিত্র কোরআনের, আমি একটা আয়াত দিয়ে আমি শেষ করবো, আল্লাহ পাক পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাবে বলছেন যে প্রাণ তোমরা সৃষ্টি করো না তাকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। এটা আল্লাহ পাক পবিত্র কোরআনে একেবারে বলছে এবং গবেষণায় দেখা গেছে, আমি পবিত্র কোরআনের এই আয়াতের তাফসীরও পড়েছি, যে সেখানে গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় আপনার গোষ্ঠীর স্বার্থে বা ব্যক্তির স্বার্থে, একেবারে এটা গবেষণায় এবং আল্লাহ পাকের কোরআনের আয়াতের বিশ্লেষণ এটা এসছে যে গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সারা পৃথিবীতে যা সংঘটিত হয় তারা হচ্ছে আপনার গোষ্ঠীর স্বার্থ, ব্যক্তি স্বার্থের জন্য। সুতরাং বাংলাদেশে এই সমস্ত গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা কিছু হচ্ছে, এগুলো সরকারের তাদের ক্ষমতাকে প্রলম্বিত করা, বিরোধী মতকে আপনার দমন করার জন্য, ভয় ভীতিকর একটা সংস্কৃতি তৈরি করার জন্য এটা করা হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এটার জন্য জবাবদিহিতার একটা পরিবেশ আমাদের তৈরি করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। আমরা অস্বীকারের প্রবণতার কথা বলছিলাম। আমি এবারে বলবার জন্য অনুরোধ করব সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলকে, এবং আপনার কাছে আমার প্রশ্ন, যে আমরা জানি যে আপনি এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন এবং এটা খুবই স্পষ্ট যে ভালো কথা কিন্তু মানুষ পছন্দ করে, প্রশংসাও করে, এবং আপনি যেভাবে সূচনা করেছিলেন এমনকি আপনার প্রধান প্রতিপক্ষ বিএনপির যিনি সংসদ সদস্য মিস্টার হারুনুর রশিদ তিনিও কিন্তু প্রশংসা করছিলেন এবং প্রত্যেক বক্তার কথায় কিন্তু আপনার প্রসঙ্গে এসছে। সো কিন্তু আমি বুঝতে চাই যে রাজনীতিবিদদের অধিকাংশের মধ্যেই
অস্বীকারের প্রবণতাটা কেন? আমরা যে যখন জঙ্গি সমস্যা বিএনপি ক্ষমতায়, আমরা তখন শুনেছি যে এটি মিডিয়ার সৃষ্টি, তারা অস্বীকার করবার চেষ্টা করেছেন, যদিও শেষ পর্যন্ত তাদের আইনি অ্যাকশনে যেতে হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গিদেরকে, বা আমরা জানি। এবং এই গুমের আলোচনা যখন আমরা করছি, তখন খুবই দুঃখজনক যে দুজন মন্ত্রীর কথা আমার অতিথিরা বারবার উল্লেখ করছিলেন। যেমন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তিনি বলছেন যে জাতিসংঘের কোন কোন প্রতিষ্ঠান গুমের তালিকায় যে লোকজনের নাম দিয়েছিল, আমি কোট আনকোট বলছি, তাদের অনেকের ভূমধ্য সাগরে সলিল সমাধি হয়েছে, এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আসল কারণ নয়। অনেক দেশ গুমের প্রসঙ্গটি সামনে এনে চাপ প্রয়োগ করে স্বার্থ হাসিল করতে চায় বলেও তিনি মন্তব্য করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আসাদুজ্জামান কামাল, তিনি বলছেন যে দেশের নিরাপত্তা বাহিনী গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়, একেবারেই বলছেন যে সংশ্লিষ্ট নয়, এবং বিভিন্ন আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে কেউ গুম হয় না। এবং একথাও তিনি বলছিলেন যে যারা আত্মগোপনে আছেন তাদেরকে অচিরেই বের করে সামনে নিয়ে আসা হবে। সো আমি স্যার অসীম কুমার উকিল, আপনার কাছ থেকে শুনতে চাই সমাপনী বক্তব্য এবং এইসব প্রসঙ্গে। ধন্যবাদ। সমাপনী বক্তব্য রাখবেন জনাব সভাপতি। মানে আপনার সমাপনী বক্তব্য। আমি আমার ভালো লাগছে, এবং আপনি জিনিসটা গুছিয়ে এনেছেন যে দেখি অসীম কুমার উকিল কি বলে সরকারি দল হিসেবে। আবার আপনি যেটা বলছিলেন যে আমার আলোচনার শুরুটা, আমি আলোচনাটা করেছি এবং এই পর্যন্ত সবার আলোচনাটা শুনেছি। একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করতে গিয়ে বিষয়টা মাথায় থাকে যেন আমার বক্তব্যে, আলাপ আলোচনায় একটু সাংস্কৃতিক মানটা বজায় রাখা যায়। কারণ আমি বিশ্বাস করি মানে সংস্কৃতিবান মানুষ মাত্র একটা পরিপূর্ণ মানুষ, একটা শুদ্ধ মানুষ, সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ, সেই হিসেবে আলোচনা করছি। এই পর্যন্ত মানে সবার আলোচনাগুলিও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে যে সবাই বেশ সুন্দর আলোচনা করেছে। এখানে সবার আলোচনাগুলিকে সামারি করে দু চারটা কথা বলেছে, এটা দায়িত্ব নিয়ে। আমি আবারও বলছি, সরকারি দল হিসাবে কোনো অর্থে আমার দায়িত্ব এড়ানোর সুযোগ নেই, প্রথমত। দ্বিতীয়ত, রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে, রাজনীতির একজন সংগঠক হিসাবেও আমি সামগ্রিক পরিস্থিতির দায় দায়িত্ব এড়াতে পারি না। এটুকু নিয়ে আমি সামনের দিকে অগ্রসর হতে চাই। এখানে আপনার বেলার নির্বাহী সৈয়দা রেজানা হাসান একটা সুন্দর কথা বলেছেন। আমি বেলার নির্বাহী পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, অ্যাডভোকেট সৈয়দা রেজানা হাসান। উনি ওনার আলোচনার একটা জিনিস মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে, নাকি নাগরিক আন্দোলনটা আর গড়ে উঠছে না। এটা সাংঘাতিক, কারণ এই নাগরিকরা যারা কথা বলবে, কেউ আওয়ামী লীগ হয়ে গেছে, কেউ বিএনপি হয়ে গেছে, বা কেউ অন্য কিছু হয়ে গেছে আর কি। সেজন্য যারা কথা বললে নাগরিক আন্দোলনটা বোঝায়, সেই কথা বলার মানুষগুলির বিভক্তি এই নাগরিক আন্দোলনটাকে স্থগিত করে ফেলেছে, বা মানুষের দৃষ্টিতে আসছে না। এটা কিন্তু রাজনীতির জন্য অনেক বড় ক্ষতি, রাজনীতির জন্য খুব বড় ক্ষতি বলে আমার কাছে মনে হয়। এবং সেই জায়গাটা চেষ্টা করি আমি একটু, আমি আবারও বলছি, আমরা সবাই আলোচনা করছি একটি সুন্দর বাংলাদেশের জন্য। আমরা সবাই আলোচনাটা করছি মুক্তিযুদ্ধের বাংলাদেশটা তৈরি করব, আমরা সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, কাউকে খাটো করার জন্য নয়। আবার মুক্ত আলোচনাটা হওয়া দরকার, তাহলে এগিয়ে যাওয়ার পথটা খুব সুন্দর হয় আর কি। সেজন্য আমরা এগিয়ে যেতে চাই। আমি আবারও বলছি যে এই যে নাগরিক আন্দোলনটা যে কারণে হচ্ছে না, এই জায়গাগুলিকে চিহ্নিত করা দরকার। কেন হচ্ছে না? ধরেন 42 জন বিশিষ্ট নাগরিক এই সিসির সাথে বা মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করার জন্য একটা আবেদন করেছিল। সেই আবেদনে মহামান্য রাষ্ট্রপতি সাড়া দেয়নি। আলোচনাটা করার জন্য যেটা চিঠি দিয়েছিল, দরখাস্ত করেছিল, সেখানে উল্লেখ করেছিল সিসি বিষয় নিয়ে কথা বলতে চায়। তারা এটা বলেছিল সিসির দুর্নীতি অনিয়ম নিয়ে কথা বলতে চায়। আমি সেই জায়গাটায় স্পেসিফিক করতে চাই
নাগরিকরা যখন সিইসির দুর্নীতি নিয়ে কথা বলতে চাচ্ছে, তখন সিইসি বলছে যে এদের কারো এখানে ইলেকশন কমিশন অফিসের যে ব্যবসা বাণিজ্য আছে, সেই ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততাটা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেজন্য সিইসির দুর্নীতি নিয়ে কথা বলতে চায়। আমি রাজনীতির মাঠের একজন কর্মী হিসেবে যেটা মনে করি, সিইসি কে শক্তিশালীকরণের জায়গাটায় আসবে। সিইসি কে আয়নায় মুখোমুখি দাঁড় করাতে হবে, নির্বাচনটা যেন সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো। নাগরিক সমাজও কথা বলবে। দুর্নীতি নিয়ে কথা বলা যাবে না আমি তা বলছি না, কিন্তু সামগ্রিকভাবে তার যে দায়িত্ব, সাংবিধানিক যে দায়িত্ব, সেই দায়িত্বগুলি পালন করার মধ্য দিয়ে কিন্তু অন্যান্য বিষয়গুলি এসে যায়। কিন্তু আমি যদি সুনির্দিষ্টভাবে এই দুর্নীতির বিষয়টা আসে, তখন এই নাগরিক সমাজের কারো না সংশ্লিষ্টতা দুর্নীতির ব্যাপারে বা অনিয়মের ব্যাপারে কিংবা অন্য এসে যায়, ফলে এই জায়গাটা থেকে অ্যাড্রেস করা যায় না। আমি যে কথাটা এর পরে বলতে চাচ্ছি কি, এই যে আমরা একটা আলোচনা করছি, এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে অসীমবাবু আপনি বলেন তো দেখি র্যাবের ডিজির ভূমিকার সাথে আপনার সায় আছে কিনা, এরকম প্রশ্ন করে আমাকে বিড়ম্বনা ফেলতে পারবেন, আমিও পাশ কাটিয়ে যেতে পারবো। কিন্তু আলোচনাটা খেয়াল রাখতে হবে সকলের, যে না আমরা সবাই মিলে চেষ্টা করি অগ্রসর হওয়ার ক্ষেত্রে। যেই আলোচনাটা আপনারা এখানে তুলে এনেছেন, এটি একেবারে আমরা এগিয়ে যেতে চাই। আপনার এইগুলো যেগুলো অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটা যেভাবে বলা হচ্ছে বিরোধী দল মত নিপীড়নকে লক্ষ্য রেখে করা হচ্ছে, আমি কিন্তু ততটুকু মানতে রাজি না, একেবারে না আমি তা বলছি না। কিন্তু বিরোধী মত নিষ্পেষণের ঘটনা বাংলাদেশের ৭৫-এর 15ই আগস্ট, 2004 সালের 21শে আগস্ট নিশ্চিহ্ন করে দেওয়া বিরোধী দলমত, এই ঘটনাগুলি নিন্দনীয়। বাইরে যেগুলি গুম, খুন, এক্সট্রা জুডিশিয়ারি হত্যাকাণ্ড, এগুলি নিন্দনীয়, এগুলির পক্ষে সাফাই করার কোনো কিছু নেই। কিন্তু এই যে ভূমধ্য সাগর দিয়ে আমার মানুষগুলি পার হচ্ছে, কিভাবে পার হচ্ছে মানে আমার দেশের মানুষ এর সাথে জড়িত আছে। আমরা এদেরকে আদম ব্যবসায়ী বলি বা মানব পাচারকারী বলি, রাজনীতিবিদরা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বলি, আইনের লোকজন বলি, আমাদের সকলেরই কোনো না কোনো পর্যায়ে এটার ইনভলভমেন্ট আছে। ওটার গোড়াতে হাত দিতে হবে যেন ভূমধ্য সাগরে কোনো সলিল সমাধি না ঘটে। আমার গ্রামের যে ছেলেটা মায়ের গয়না বিক্রি করে, বাবার জমি বিক্রি করে গোপনে টাকাটা নিয়ে এসেছে ঢাকায় এসে ঢাকা ইউনিভার্সিটির একটা হলে বন্ধু রুমে উঠেছে, সেই বন্ধু একজন মানব পাচারকারীর সাথে সম্পৃক্ত, এনে টাকাটা তার হাতে তুলে দিয়েছে। বছর ঘুরে যে দেখে যে সে আসলে তার মায়ের গয়না বিক্রির টাকা গেল, বাবার জমি বিক্রিটা, এবং মা বাবাকে কিছু জানায়ও আসে না, একসময় জানতে পারে যে সে এরকম ভূমধ্য সাগরে বিলীন হয়ে গেছেন। এই ঘটনাগুলি নিন্দনীয়। এই জায়গাগুলি তো আমাদের যারা যেখানে আছে সকলে মিলে কথা বলতে হবে, কারণ এরাই সমাজেরই বাসিন্দা যারা এগুলির সাথে সম্পৃক্ত। এটা আমেরিকা কিংবা লিবিয়া থেকে এসে কেউ করছে তা না, বাইরের সাথে যোগাযোগ আছে, ইতালির লোকজনের সাথে যোগাযোগ আছে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো না কোনো অর্থে জড়িত আছে, এবং সেই মানুষগুলির সাথে পাওয়ার আছে, পাওয়ার ছাড়া আবার এগুলি করা যায় না। কিন্তু এটার মধ্যে আমার ইনভলভমেন্ট আছে সরাসরি বললে আমি খুব বিব্রত হব, কিন্তু এই জায়গাটাকে সবাই অ্যাড্রেস করতে হবে যেন জায়গাগুলি না হয়। মাননীয় মন্ত্রী মহোদয়ের মুখ থেকে এই কথাগুলি কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, এটার পক্ষে সাফাই গাওয়ার সুযোগ নেই। কিন্তু প্রকাশ্যে যেমন মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদ পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথাগুলি বলে, সেও পার্লামেন্টের আইন কানুনের মধ্যে কথা বলতে হয়, দলীয় গঠনতন্ত্রের আবরণে দাঁড়িয়ে কথা বলতে হয়, সামগ্রিকভাবে দেশের আর্থ সামাজিক রাজনৈতিক যে অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যে আমার কথা বলে এগিয়ে যেতে হয়। বিপ্লব করার সুযোগ নেই, বিপ্লবী হওয়ার সুযোগ নেই, তাহলে ছিটকে পড়তে হয়। নিঃসন্দেহে বেলার মানুষ যখন আপনি নদী খনন, পাহাড়, বালু এগুলি নিয়ে কথা বলবেন, এটা আপনি এক্ষেত্রে স্পেশাল মানুষ, স্পেশালিটি অর্জন করেছেন, এইগুলি নিয়ে কথা বলবেন। কিন্তু এই ঘটনার জন্য ওই এলাকার সংশ্লিষ্ট রাজনৈতিক নেতা, সংশ্লিষ্ট সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী
এদের উপর দায় দায়িত্ব চাপিয়ে দিয়ে যখন আপনি ঘটনাটা এগিয়ে নিয়ে যাবেন, তখন স্পষ্টতই আমার মনে হবে আপনি সেখানকার আমলাতন্ত্রের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তুলেছেন, কিংবা সেখানকার ব্যবসায়ীদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তুলেছেন। আপনি করেছেন আমি এটা বলতেছি না, আমি বলছি যে ঘটনাটার সাথে আমি আগেও বলেছি, বড় বড় যা গঠন ঘটে আগে সেই ঘটনার সাথে ক্ষমতা সম্পৃক্ত আছে। সেই ক্ষমতা টাকার ক্ষমতা, সেই ক্ষমতা রাজনীতির ক্ষমতা, সেই ক্ষমতা সরকারের ক্ষমতা। এটুকু মেনে নিয়ে আমি অগ্রসর হতে চাই। এরা সকলেই রিলেটেড। আমি গতকালকে পরিবেশ অধিদপ্তরে গিয়েছিলাম একটা কাজ, আমার এলাকার একটি কাজ দিয়ে। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব এবং পরিবেশ অধিদপ্তর ডিজি পর্যন্ত আমি যেতে বাধ্য হয়েছি, কারণ আমার যেটুকু ক্ষমতা সেই ক্ষমতাটুকুতে মিলে আমি আমার নির্বাচনী এলাকা কেন্দ্র আটপাড়া নেত্রকোনা জেলার পরিবেশটুকু রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারছি না, কারণ অর্থ সকল অনর্থের মূল। আমি এটা বলছি যে এবারে এই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে ইউনিফর্মলি। আপনি নিঃসন্দেহে, এখানে আমি আরো বলছি, আপনি এখানে স্পেশালিটি আছে, আপনি কথা বলবেন, আপনি এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু হারুন ভাই আর আমি পার্লামেন্টে দাঁড়িয়ে সব কথা বলতে পারবো না, কারণ আমার গঠনতন্ত্র, আমার সংবিধান সেখানে আমার বাধা হয়ে দাঁড়ায়। আবার আমাকে বেকায়দায় ফেলবেন, আমাকে বিব্রতকর পরিস্থিতি ফেলবেন, সেরকম কোনো জায়গায় যাওয়া যাবে না। আমি আইন সালিস কেন্দ্রের ভূমিকাটা এখানে খুব স্পষ্ট। আমি স্পষ্টতই ইনডিমনিটি শব্দটুকুর সাথে আমি পরিচিত হতে চাই না, কথা বলতে চাই না। আমার ইনডিমনিটি যে অভিজ্ঞতা ৭৫-এর 15 আগস্ট ৭৯-এর পার্লামেন্টের বৈধতা দেওয়ার ইনডিমনিটি আর কি না, লেট আস ট্রাই ইউনাইটেডলি ইনডিমনিটি ওয়ার্ডটুকু আমরা আমাদের ডিকশনারি থেকে, রাজনীতির ডিকশনারি, আইনের ডিকশনারি, সামাজিকতার ডিকশনারি থেকে ড্রপ দিয়ে ফেলে আমরা এগিয়ে যাই। কিন্তু আইন সালিশ কেন্দ্র নিঃসন্দেহে চট্টগ্রামে নারায়ণগঞ্জের যে ঘটনাটা, এটা নিন্দনীয়। নারায়ণগঞ্জের ঘটনাটা, 7 মার্ডার, সেই জায়গাগুলোতে আমরা কাজ করেছি, সরকারের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু বারবার এই ঘটনাকে টেনে আনার পিছনে আমার কাছে কেন যেন মনে হয় একটু উনি এই ক্ষেত্রে একটু হয়তো অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছেন, কিংবা একটু রাজনীতিকরণ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাটা যথেষ্ট, কিন্তু আমি খুশি হতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সয়ন হলের মহসিন হলের 7 খুনে যদি কথা বলার সুযোগ থাকতো। আমি এগুলো যে যেতে চাচ্ছি না, আমরা অগ্রসর হতে চাচ্ছি, কিন্তু আইন সালিশ কেন্দ্রের নূর খান মহোদয় মানে রিপিটেডলি কথাগুলো উচ্চারণ করেছেন। আমি ওনার প্রতি যথাযথ সম্মান রেখে বলছি, এই ঘটনার ব্যাপারে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া আছে, রাজনৈতিক প্রচন্ড প্রেশার আছে, রাজনীতির প্রচন্ড খেলাধুলা আছে, সবকিছুর মধ্যে দাঁড়িয়ে থেকেও বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে যতটুকু পদক্ষেপ নেওয়া যায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। চলেন অগ্রসর হই, আমরা এগিয়ে যাই সম্মুখ পানে। এটা বর্তমান র্যাবের ডিজি, সাবেক র্যাবের ডিজি, র্যাবের 7 জন কর্মকর্তার উপর এম্বার্গো দিয়ে আমরা সকলে মিলে নিশ্চিত বৈতরণী পার হবো কিংবা স্বস্তির নিঃশ্বাস পড়বো, সেই জায়গাটা না। কেন এই জায়গাগুলি হয়েছে? এই সামনের যে সময় 2 বছর বলছিল নাকি, যে সেই 2 বছর খুব গুরুত্বপূর্ণ। আমরা একজন বলেছে নাকি যে কোনো ঘটনায় মাঝে মাঝে দেখা যায় জঙ্গির তকমা লাগিয়ে সরকারি দল বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে আর কি। এটা কি কথাটা কি যথার্থ হলো? মানে জঙ্গির তকমা লাগিয়ে আমরা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছি, আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, বা কাউকে অ্যারেস্ট করার চেষ্টা করছি, কাউকে নিগৃহীত করার চেষ্টা করছি। এই কথাটা কি যথার্থ হলো? বাংলাদেশের জঙ্গিবাদ মৌলবাদের উত্থান ঘটেনি। ৭৫ বাংলাদেশে দাঁড়িয়ে সামরিক স্বৈর শাসকদের আড়ালে জঙ্গিবাদ সম্প্রসারিত হয়নি, জাতীয় আন্তর্জাতিক ভাবে জঙ্গিবাদের উত্থান ঘটেনি, জঙ্গিবাদ এগিয়ে আসেনি। তাদের অর্থনীতির ভিতগুলি কি মজবুত হয়নি? সেই মৌলবাদের অর্থনীতি আমার গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তরায় না। তা যদি হয়, বিচার বিভাগ নির্বিভাগ কথা করেন, বিচার বিভাগগুলি আমরা দাঁড়াবো, আমরা নদী বালি উত্তোলনের জায়গাগুলি বন্ধ করব, আমরা মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদের এলাকার মানুষগুলি নিগৃহীত হবে না, অত্যাচারের সামিল হবে না, সেই জায়গাটা তৈরি করতে হবে। কিন্তু এটাও তো বলতে হবে, মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদ ৯১ সালে সামরিক স্বৈরাচার জঙ্গিবাদ মৌলবাদ বিরোধী আন্দোলনের পুরোভাগে ছিলাম আমরা, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ, 8 দল 7 দল 5 দল ছিল। ৯১ সালে বিএনপির ক্ষমতাসীন হয়, চেয়ারপারসন হয় বিএনপির চেয়ারপারসন, প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে সেদিনও পাশে ছিলাম।
আমরা আন্দোলনগুলো ছিলাম, জীবন আর যৌবনের বাজি রেখে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনি বলেন মাননীয় সংসদ সদস্য হারুনুর রশিদ, আমি ছাত্রলীগ থেকে বিদায় নিয়েছি, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করেছি। তার 3 মাসের মাথায় বিএনপি যখন ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়া, তখন আমাকে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায়। আমার বিরুদ্ধে ব্লেম হয় M16 অস্ত্র সরবরাহের, যে অস্ত্রের নামটা আমি তখন পর্যন্ত শুনিনি। এটা ভয়ঙ্কর অস্ত্র পরে শুনেছি। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জামাত বিএনপির হাতে ছিল সেই অস্ত্র। সেই অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয় সরবরাহ করেছে, সরবরাহের পূর্বভাগে নাকি আমি ছিলাম। সেটার নেতৃত্ব দিয়ে আমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি। আমি এগুলির পক্ষে না, আমি এগুলো টালতে চাচ্ছি না। প্লেট চুরির মামলা দিয়ে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি না। আমি এই কথা বলছি না নিউটন সেকেন্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। আমি বলতে চাই তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন? আমি উত্তম হতে চাই। সেই ক্ষেত্রে আইন সালিশ কেন্দ্রের ভূমিকা রাখতে চাই। আমি বেলাকে আমি আমার পাশে চাই। আমি যারা এখানে আলোচনা করছেন সবাইকে সাথে নিয়ে দায়িত্ব নিয়ে অগ্রসর হতে চাই। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে যে দেশটা এগিয়ে যাচ্ছেন, সেই দেশটাকে নিয়ে আমরা আরো সম্মুখ পানে এগোবো। গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যার চির অবসান ঘটবে। অবশ্যই রাজনৈতিক অঙ্গনের মানুষগুলো আমরা কথা বলবো, বেলা তার উপর দায়িত্ব পালন করবে, আইন সালিশ কেন্দ্র তার উপর দায়িত্ব পালন করবো। আমি আবারও বলছি, আমার এই আলোচনাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আমরা সকলে মিলে চেষ্টা করছি একটি সুন্দর সুস্থ রাজনীতির আবহ তৈরি করতে। সেজন্য আজকের অনুষ্ঠানের যারা উদ্যুক্ত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি সুযোগ থাকলে আমার পরে সবাই কিছু কথাবার্তা বলতেন, কিন্তু সময়ের স্বল্পতা আছে, বা এরকম আলোচনার টেবিলকে গোছানোর ক্ষেত্রে অতি উস্তাদ মানুষ আজকের উপস্থাপক জিল্লুর রহমান, সে সুযোগটুকু দেবে না। আমার কথাতে, আমার উপস্থাপনায় যদি কেউ আহত হয়ে থাকেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই বাংলার গ্রাম থেকে উঠে আসা একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে, যে রাজনীতির একেবারে তৃণমূল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই জায়গায় এসেছি। আমি হত্যা, খুন, ষড়যন্ত্র রাজনীতির চির অবসান চাই। আমি আমার রাজনীতি দিয়ে, আমার এমপিত্ব দিয়ে আমার কলেবর বৃদ্ধি করতে চাই না। আমি ঘাড়ে গর্দনে মোটা হতে চাই না। আমার বাড়ি ঘরের সাংসদ বানাতে চাই না। আমি চাই সব মানুষের রাজনীতি প্রতিষ্ঠিত করতে। রাজনীতি মানে হলো দেশের মানুষের সেবা করা, যা মানুষের চোখে পড়ে সেই সমস্ত জিনিসগুলি বন্ধ করা। সেক্ষেত্রে আমি শুধু বলবো সকলের সহযোগিতা দরকার। সরকারি দলের দায়িত্ব অনেক বেশি। বিএনপির মাননীয় সাংসদ হারুনুর রশিদের দায়িত্ব আমার তুলনায় কম, কিন্তু দায়িত্ব আছে। বেলা, আইন সালিশি কেন্দ্র থেকে শুরু করে যারা আলোচনা আছেন, আজকের অনুষ্ঠানের উপস্থাপকরা, অনুষ্ঠানে যারা সভাপতিত্ব করছেন, তাদেরও দায়িত্ব আছে, কম আর বেশি। আমরা সবাই সবার দায়িত্ব পালন করব। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লোক। ধন্যবাদ সকলকে। জিল্লু ভাই, আপনার আনমিউট করতে হবে। অনেক ধন্যবাদ মিস্টার অসীম কুমার উকিল, যথার্থ বলেছেন। সবাই মিলেই চলতে হবে এবং সবাইকে আসলে নিয়ে চলবার একটা মানসিকতা থাকতে হবে, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন তাদের। অনেক ধন্যবাদ। এবারে সভাপতির বক্তব্য, অনুষ্ঠান শেষ করবার জন্য সমাপনী বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি আজকের এই ওয়েবিনারের সভাপতি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। ধন্যবাদ জিল্লুর রহমান। এখানে অনেকগুলি বিষয়, অনেক ধারায় আলোচনা হয়েছে। এখন আমি মোটামুটি কয়েকটা বিষয় আর কি এলোমেলো ভাবেই টাচ করে যাব। ইন্ডেমনিটির কথাটা আসছে। এই যে আমি বলেছি এই আমার প্রাথমিক বক্তব্যে যে ডিকেড অফ ডিসঅ্যাপিয়ারেন্স, কিন্তু এই ডিকেডের কিন্তু একটা জেনেসিস আছে। আপনি দেখুন যে 2003 সালে যখন অপারেশন মিস্টার চেয়ার, আপনার অনুমতি নিয়ে আপনার কথা একটু আমি ব্যাঘাত ঘটাতে চাই। সৈয়দা রিজওয়ানা হাসান বোধহয় একটু বলতে চাইছেন, যদি
1 মিনিটের জন্য হ্যাঁ, please. অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। সরি মঞ্জুর ভাই, আমি আসলে অসীম দার একটু দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই সুযোগ তো আমি পাবো না, কিন্তু এখন দেখছি ওনার চেয়ারটা খালি হয়ে গেছে জিল্লুর ভাই। হ্যাঁ, তো যেহেতু ওনার চেয়ার খালি, সেহেতু আমি আর বলছি না, বিকজ উনি একটা কথা বলছিলেন যে আন্দোলন করার সময় রাজনীতিবিদকে পাশ কাটিয়ে শুধু আমলাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করি। উনার কাছে আমার 2টা আবেদন থাকবে। উনার এলাকার সোমেশ্বরী নদী এবং মহাদেও নদী রক্ষায় আমি আর কারোর সাথে কাজ করব না, আজকে থেকে উনার সাথেই কাজ করব। উনি আমার সাথে কাজ করে এই নদী থেকে বালু উত্তোলন বন্ধ করে নদীগুলোকে ফিরিয়ে দেয়। আবেদনটা রাখছি, আমি আশা করি এই রেকর্ডিংটা শুনে হয়তো উনি আবেদনটা শুনবেন। তো I just wanted to raise this point. He's wrong there. Maybe there is some sort of miscommunication, or we should have communicated more with him, which we haven't done. But ওই জন্য চলে আসছেন, একটু বলে নি। অসীম দা, সরি, জি অসীম দা, আপনি আমাকে বলে চলে গেলেন, তাই হবে কোনোদিন? আপনার সাথে আমি আমার একটু মিস্টার অসীম কুমার উকিলকে বলে রাখি যে সভাপতির বক্তব্যের মধ্যেই কিন্তু অ্যাডভোকেট রিজওয়ানা হাসান ঢুকেছেন, জাস্ট আপনার দৃষ্টি আকর্ষণ করবার জন্য 1 মিনিটের জন্য। অ্যাডভোকেট রিজওয়ানা হাসান। অসীম দা, আমাকে কেন মহাদেও নদী রক্ষা, সোমেশ্বরী নদী রক্ষায় আন্দোলন করতে হবে? আমাকে কেন আমলার কাছে যেতে হবে? আপনি তো ওখানে আছেন, আপনি কেন এই কাজগুলো করেন নাই? আপনার চোখের সামনেই তো সোমেশ্বরী আর নদী নাই, বালুমহল হয়ে গেল। মহাদেও আর নদী নাই, মহাদেও নদী তো দেখাই যায় না, ওটা বালুমহল। তো যাই হোক, আমি এখন থেকে এই 2টা নদী রক্ষায় সরাসরি আপনার সাথে কাজ করবো অসীম দা, আর আমলার কাছে যাব না। আপনি আমার এই সমস্যাগুলো সমাধান করে দেবেন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমার হাতে এখন একটা কাজ আছে, একটা ব্রাহ্মণবাড়িয়াতে 4 একরের একটা বিল, আপনারই একজন সহকর্মী, ওখানে উনি একটা প্রাইভেট ইউনিভার্সিটি করবেন। তো সেটা তো আসলে বিলকে যদি উনি প্রাইভেট ইউনিভার্সিটি করেন, তাহলে আমি আর কার কাছে যাব বলেন? এবং উনি কিন্তু সেখানে আমলাতন্ত্রকে কাজে লাগিয়ে বিলের শ্রেণী পরিবর্তন করে ওটাকে পতিত জমি দেখাচ্ছেন। সেখানে আমি আমলার বিরুদ্ধেও দাঁড়িয়েছি, আপনার সহকর্মীর বিরুদ্ধেও দাঁড়িয়েছি। এই এই 3টা ইস্যু নিয়ে, মহাদেও, সোমেশ্বরী আর এই ব্রাহ্মণবাড়িয়ার বিল নিয়ে আমি আপনার কাছে যাব, আপনি আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সৈয়দা রিজওয়ানা হাসান। মিস্টার অসীম কুমার উকিল, আপনার তো আপত্তি নেই সৈয়দা রিজওয়ানা হাসান? না, আমি কিন্তু মানে একটু গ্যাপ আছে। আমি যেটা বলেছিলাম আর কি, যে মানে কেবলমাত্র রাজনীতিবিদরা বা নেতারা এই জন্য দায়ী না। আমলাতন্ত্র একটা ব্যাপক এরিয়া আছে যারা এগুলিতে ন্যায় দেয় এবং মেলায়। আমি সেটা সবাইকে নিয়ে জায়গা দেখা। আমি থ্যাংক ইউ মিস্টার চেয়ার ডক্টর মঞ্জুর চৌধুরী। ওকে, আমি আবার শুরু করছি যেখানে থেমে গিয়েছিলাম, যে এই যে আমার প্রাথমিক যে বক্তব্য আমি বলেছি যে ডিকেড অফ ডিসঅ্যাপিয়ারেন্স, অর্থাৎ গত 10 বছরের কথাই বলেছি, কিন্তু কথাও আমাকে বলতে হবে যে এই যে অবস্থায় আমরা এসে পৌঁছেছি তার কিন্তু একটা জেনেসিস আছে, একটা শুরু আছে। এই শুরুটার আমি খুব বেশি পিছনে যাব না, আমি 2003 সনেই যেতে চাই। সেইখানে যে অপারেশন ক্লিন হার্ট নামে আপনার একটা অপারেশন হয়েছিল, সেখানে 57 জন লোককে মারা হয়েছে। কিভাবে? গুলি করে না, তাদের বুকের উপরে লাফিয়ে পড়ে মারা হয়েছে। সরকার বলেছে 18 জন, কেউ কেউ বলেছে 67 জন, কিন্তু যে কয়জনই হোক, এই লোকগুলিকে যে যারা মেরেছে তাদের কিন্তু একটা দায় মুক্তি দেওয়া হয়েছে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল, পরে অ্যাক্ট করা হয়েছে বিএনপি সরকার, এবং পরে দেখা গেল কি যে সেই সময় আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু অনেকবার বলেছেন যে অপারেশন ক্লিন হার্টে লোকগুলিকে মারা হয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে যেমন আমাদের মাননীয় সংসদ সদস্য হারুন রশিদ সাহেব বললেন যারা বিএনপির লোক ছিল, এটা কিন্তু কোনো কথা না। বিএনপির লোক কি বিএনপি আওয়ামী লীগের লোককে কি আওয়ামী লীগ মারতে পারে? এবং তাই তো দাঁড়াচ্ছে যে আপনার যেমন একরামুল হক আওয়ামী লীগের লোক মারা হয়েছে বলে আমরা আওয়ামী লীগের লোক আমরা মারছি, এটা তো হতে পারে না। এবং কোনো কিন্তু মামলা হয় নাই। 2015 সনে শাহাদি মালিক সাহেব বললেন, এটা কিন্তু হাইকোর্ট বাতিল করে দিয়েছে এই দায় মুক্তি, তারপরে কিন্তু কেউ মামলা করেন নাই, এই সরকারও কোনো উদ্যোগ নেয় নাই। সেইখানেই কিন্তু একটা এই লোকগুলি কেন উদ্যোগ নেয় নাই, তার একটা কারণ, সিনহা সিনড্রোম ইন এ রিভার্স ওয়ে। যারা মেরেছে তারা সেনাবাহিনীর লোক ছিল, যৌথ বাহিনী মেরেছিল, তখন কিন্তু র্যাব ছিল না। ইন্ডেমনিটির কথা অসীম কুমার উকিল সাহেব বলছেন, আমি আর শুনতে চাই না, কিন্তু আমি আর একটা বিষয় একটু তার দৃষ্টি আকর্ষণ করব, যে 1979-এ একটা ইন্ডেমনিটি অ্যাক্ট হয়েছিল। সেইখানে আপনার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যারা ঘটিয়েছে তাদেরকে কোনো বিচার করা যাবে না, এই ধরনের একটা কঠিন আইন, যেটা মানবতা বিরোধী আইন। সবারই কিন্তু বিচার পাওয়ার অধিকার আছে। বঙ্গবন্ধু পরিবারের যারা বেঁচে ছিলেন তাদের কিন্তু সেই অধিকারকে বঞ্চিত করা হয়েছিল। সেটা কিন্তু 241 ভোটে পাশ হয়েছিল আমাদের সেকেন্ড
এই সংসদে, দ্বিতীয় সংসদে যে 241 জন ভোট দিয়েছিলেন, তাদের মধ্যে 4 জন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন। এখন যে লোক শিশু হত্যা, বঙ্গবন্ধু হত্যা, নারী হত্যা, অন্তঃসত্ত্বা নারী হত্যার কে বৈধতা দিতে পারে সংসদ সদস্য হিসেবে, সেই লোক কি কোনো বাংলাদেশের পতাকা উড়ানোর কোনো রাইট পেতে পারে? কিন্তু আপনারা সেই রাইট কিন্তু দিয়েছেন। আপনাদের নাম চান, আমি ব্যক্তিগতভাবে আপনাকে নামগুলিও দিয়ে দিতে পারবো, কিন্তু এটা করা হয়েছে। এখন আমি যে কথাটা আসতে চাই, যে এখানে নূর খান সাহেব কিন্তু অনেকগুলি পয়েন্ট এনেছেন। সেখানে উনি বলেছেন যে গুম হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, কিন্তু আর একটা বিষয় আছে, কত লোক যে ক্রস ফায়ার হয় নাই এই কথাটা কিন্তু আসে নাই। কত লোক যে টাকার বিনিময়ে ক্রস ফায়ার থেকে বেঁচে এসেছে সেটা কিন্তু আসে না। একটা টেরর সৃষ্টি করা হয়েছে এখানে। যে এই যে হত্যাকাণ্ডগুলি, এই গুমগুলি কিন্তু সবই কিন্তু রাজনৈতিক না, কিছু আছে কিন্তু দুর্নীতি করা হয়েছে। যেমন আপনার এই যে তারেক সাইদ তো দুর্নীতির কারণ দুর্নীতি করছে, ওই টাকার বিনিময়ে লোক মরছে, গান ফর হায়ার। কিন্তু এই কথাগুলি রাজনীতিবিদরা কিন্তু স্বীকার করতে চাচ্ছেন না। তবে আমি এটা বলবো না যে এই যে গুম খুন এর পেছনে রাজনৈতিক কোনো ইচ্ছা বা কোনো প্ল্যান নাই। যেমন ধরুন 2014 সন আর 2018 সনে সবচেয়ে বেশি গুম হয়েছে, সবচেয়ে বেশি খুন হয়েছে এই দুইটা ইলেকশনের আগে। এটা কারণটা কি? এমন একটা ভয়ের সৃষ্টি করা যাতে লোকজন ঠিক মতো ইলেকশন দাঁড়াতে না পারে এবং আপনার না হতে পারে, এজেন্ট না হতে পারে। এই যে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা, এটা কিন্তু ইট হ্যাজ বিকাম এ টুল ফর টেরর। টেরর সৃষ্টি করে আপনি রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাচ্ছেন, এটা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতিবিদদের কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং তাদের কিন্তু এটা স্বীকার করতে হবে। আর একটা বিষয় আছে, আমি একটু অন্য পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব এগুলিকে ঠিক করা, এগুলিকে প্রতিহত করা। রাষ্ট্রের তো বিভিন্ন অঙ্গ আছে। আপনি যেমন একটা মানবাধিকার কমিশন আপনি সৃষ্টি করছেন, অত্যন্ত হাই পাওয়ার্ড আমি বলবো, যদিও কাজ নেই, অ্যাডভোকেসির মতো অবস্থায় এসে গেছে, কিন্তু তাদের র্যাঙ্ক কিন্তু অনেক হাই। একেবারে চেয়ারম্যানের র্যাঙ্ক হচ্ছে আপনার এই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির সমান, ক্যাবিনেট মিনিস্টারের সমান। কিন্তু তাদের যদি আপনি রিপোর্টগুলি দেখেন, তারা বলে যে এখানে গুমের দু একটা কথা শোনা গেছে, পরে তারা এসে হাজির হয়েছে। এই যে আপনি শফিকুল ইসলাম কাজলের কথা বলছে, উনি কিছুদিন নিজেই নিখোঁজ ছিলেন, পরে উনি এসেছেন, উনি এসে আবার এই করেছেন, এই ধরনের কথা। এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা, এই যে একরামুল হকের কথা, আমরা তো চাই না এটা হোক, ইত্যাদি ইত্যাদি। তাতে দেখা যাচ্ছে কি যে সরকারের পক্ষ হয়ে অ্যাপোলজিস্টের ভূমিকা পালন করতেছে এই মানবাধিকার কমিশন। আমি মনে করি কি সরকারের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমাদের জাতির স্বার্থে একটা স্ট্রং মানবাধিকার কমিশন পুনর্গঠন করা। এই পুনর্গঠন করে আমাদের যে সব সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, আমাদের যে সমস্যা সৃষ্টি হয় নাই তা তো না। আমাদের এখানে গুম হয়, আমাদের এখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়, আমাদের এখানে টাকার বিনিময়ে রাষ্ট্রীয় বাহিনী, সিকিউরিটি বাহিনী মানুষজনকে তুলে নিয়ে যায়। সুতরাং এগুলিকে স্বীকার করতে হবে, স্বচ্ছ কমিশন করতে হবে এবং এগুলিকে বিচার করতে হবে। এখন অনেকেই আছেন আমাদের রাজনীতিবিদদের মধ্যে, তারা ওই আটলান্টিকের পাড় থেকে এক একটা করে স্যাংশন আসতেছে, মনে করেন এই স্যাংশনের মাধ্যমেই হয়তো দেশে আইন শৃঙ্খলা, দেশে মানবাধিকার সবকিছু প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি কি মানবাধিকার আমাদের যদি সুস্থ, আমাদের যদি একেবারে একটা সভ্য জাতির মতো বাঁচতে হয়, আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে। যেমন আর্জেন্টিনা করেছে, সেখানে যে প্লাজা ডি মেও, সেখানে যে মায়েরা বছরের পর বছর তারা সেইখানে আপনার এই ডেমনস্ট্রেট করছে, এবং যেটা 10 জনের মতো, এরা কিন্তু কেউই কিন্তু বাইরে নাই। এই যেসব যারা এই টেরর, তারা যারা এই ডিসঅ্যাপিয়ারেন্সের পেছনে ছিল, তাদের তো ছিল ডেথ ফ্লাইট। লোকগুলিকে, যারা একটু বিরোধী দলীয় লোক ছিল, যারা সরব ছিল, তাদেরকে ধরে প্লেনে উঠে আপনার অজ্ঞান করে হাঙ্গর অধিষ্ঠিত সেই নদীর মোহনায় কিংবা আটলান্টিক সাগরে ফেলে দেওয়া হতো। বিভৎস 30,000 লোক। এটা কিন্তু প্রথমে তারা জানতো না। আমি ঠিক তেমনি মনে করি আমাদের এখানে যত লোকের কথা বলা হচ্ছে, তার থেকে কয়েক গুণ বেশি লোক আপনার ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেছে, গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে। সুতরাং এখন আমি মনে করি আমাদের উচিত হবে এই বিরোধী দল, সরকার দল সবাই মিলে
উচিত হবে একটা স্বচ্ছ একটা আপনার কমিশন গঠন করা, সবাইকে বিচারের আওতায় আনা, আমরা যাতে ভবিষ্যতে একটা সুস্থ একটা সভ্য জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারি। আমি আর কথা বাড়াতে চাই না, সবাইকে ধন্যবাদ দিই। সবাই অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তথ্যবহুল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়ান সেকেন্ড, একজন সাংবাদিক বন্ধু জানতে চেয়েছেন যে আপনার কাছে যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটি আছে, আপনি কি মনে করেন না যে সেটি একটি রিটায়ার্ড ব্যুরোক্রেটিক অর্গানাইজেশনে পরিণত হয়েছে? আমার মনে হয় জাস্ট 30 সেকেন্ডস উত্তর দিতে পারেন আপনি। এখানে যে লোকগুলি আছে, যে যারা এখানে আছে, তাদের প্রতি সম্মান জানিয়ে বলতেছি, তারা কোনো ভূমিকা রাখতে পারতেছেন না। এবং তাদের আমি একটা ইন্টারভিউ দেখেছি যে তারা অনেক কেস সম্বন্ধে, সবচেয়ে আলোচিত কেস হচ্ছে আপনার একরামুল হক কেস। সেই একরামুল হক কেসকে তারা জানেই না যে এটা কোর্টে যায় নাই, এটাকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। অর্থাৎ তারা তাদের উপরে যে ন্যস্ত দায়িত্ব তারা পালন করতেছেন না। তাদের উচিত হবে রিজাইন করে চলে যাওয়া, এবং সরকারের উচিত হবে যারা এই বিষয়ে সোচ্চার, যারা এই বিষয়টাকে শক্তভাবে বিষয়টাকে হ্যান্ডেল করতে পারে, এটা সরকারের প্রয়োজনেই এটা করা উচিত। একটা স্ট্রং মানবাধিকার কমিশন গঠন করা দরকার। ধন্যবাদ মিস্টার চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। যারা আলোচনায় অংশ নিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা সব কথার মূল কথা যেটি ঘুরে ফিরে বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে আমাদের রাজনীতিটাকে ফিক্স করতে হবে, রাজনৈতিক প্রক্রিয়াটাকে সুষ্ঠু করতে হবে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে, আরো শক্তিশালী করতে হবে। যে দুর্বলতাগুলো নিয়ে এই অনুষ্ঠানেও আলোচনা হচ্ছে সেগুলো ঠিকঠাক করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে হবে। গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, এবং একটা শক্তিশালী ব্যবস্থা, সেটি রাজনৈতিক ব্যবস্থা বলি, নির্বাচনী ব্যবস্থা বলি, আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। যারা আজকে আলোচনায় অংশ নিলেন, আমাদের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, মিস্টার মোহাম্মদ নূর খান, সৈয়দা রিজওয়ানা হাসান, ডক্টর স্বাধীন মালিক, মিস্টার মোহাম্মদ হারুন রশিদ এবং মিস্টার অসীম কুমার উকিল, আপনাদের সকলকে এই আলোচনায় অংশ নেবার জন্য ধন্যবাদ। সাংবাদিক বন্ধু যারা অংশ নিলেন সংবাদ সংগ্রহের জন্য, তাদেরকে ধন্যবাদ, এবং আমার সহকর্মী যারা আমার সঙ্গে এই পুরো আয়োজনে যুক্ত ছিলেন, তাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমরা আশা করব যে এই বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে, এবং প্রতিটা গুম খুনের বিচার হবে, এবং তদন্ত হবে। তার আগে কোনো অস্বীকারের প্রবণতা যেটি আছে সেটি যেন আমরা আর পুনরাবৃত্তি না দেখি। সকলকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।